আহ, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত অন পেজ এসইও দেখেছিলাম, তাই না? জি ভাই, অন পেজ এসইও। অন পেজ এসইও এবং আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম এবং আশা করি আপনাদের প্র্যাকটিস করলে আপনারা পারবেন এবং খুব ইজিলি ম্যানেজ করা যায়। আমি আসলে আপনাদেরকে ওভারঅল টুলটা কিভাবে কাজ করে র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখিয়েছি। আপনারা যদি এটার অল্টারনেটিভ আরেকটা টুল হচ্ছে ইওস্ট এসইও দিয়ে আপনারা একইভাবে এই কাজগুলোই করতে পারবেন। ইওস্ট এসইওর স্কোরিং সিস্টেমটা একটু ডিফারেন্ট, কিন্তু আলটিমেটলি একই জিনিস। হ্যাঁ, আপনি যদি ইওস্ট এসইও নিয়ে ইনস্টল করার পর দেখতে পারবেন যে আপনি এটা বুঝতে পারতেছেন, মানে অপরিচিত আপনার লাগবে না টার্মগুলো, কারণ একই টার্মগুলোই ওইখানে আপনার অন্যভাবে দেখাবে। ইওস্ট এসইওর একটা প্রবলেম হচ্ছে র্যাঙ্ক ম্যাথে যে যত ডিটেল বা যত বেশি, ইওস্ট এসইও তো অত বেশি না। ইওস্ট এসইওতে হচ্ছে আপনার তুলনামূলকভাবে আপনার চেকলিস্টটা একটু ছোট বা আরও কম। ঠিক আছে? সো আমি দুটার মধ্যে যদি ফ্রি ভার্সনের কথা বলি, অলওয়েজ আমি র্যাঙ্ক ম্যাথের কথাই বলবো। আর যদি প্রিমিয়াম ভার্সনে যান, যে আপনি পেইড টুল ব্যবহার করবেন, তাহলে আপনি হয়তো ইওস্ট এসইও র্যাঙ্ক ম্যাথ দুটার যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। প্রিমিয়ামে কিছু এক্সট্রা ফিচার থাকবে, যেমন স্কিমা মার্কআপ, তারপর আপনার টেকনিক্যাল এসইওর অনেকগুলো জিনিস আপনার অ্যাড থাকবে, যেগুলো আমরা হয়তো মানে আমরা প্রিমিয়ামটা না নিয়ে ফ্রি যে টুলগুলো আমাদের হাতের কাছে আছে সেগুলো দিয়ে আমরা কাজগুলো চালিয়ে নিতে পারবো। সো আমাদের এই অন পেজ এসইওর জন্য কোনো আসলে টুলের দরকার হবে না, প্রিমিয়াম টুলের দরকার হবে না। সো আমাদের অন পেজ এসইওর পর আপনাদের দেখেন, একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে যে পুরো একটা ওয়েবসাইটের এসইওটা কিভাবে কাজ করে। আপনারা কেউ বলতে পারবেন যে কোন জায়গা থেকে শুরুটা হয় এসইওর একটা প্রজেক্টের? শুরুটা হয় কোথা থেকে বলতে পারবেন কেউ? সার্চ ভলিউম থেকে। শুরুটা হয় কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ থেকে। আচ্ছা, তাই না? একটা প্রজেক্ট, এখন ধরেন একটা প্রজেক্ট আপনার কাছে দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে একেবারে সে বিজনেসটা এখনো স্টার্টই করে নাই, হ্যাঁ, এরকম অবস্থায় আসতে পারে। যদি এরকম অবস্থায় আসে, তাহলে আপনি ইনফ্যাক্ট বিজনেসের নাম টাম কি হবে, ডোমেইন নেম কি হবে, ওই জায়গায় আপনি কন্ট্রিবিউট করতে পারেন। আর এরপর হচ্ছে আরেকভাবে আসতে পারে যে প্রজেক্টটা অলরেডি চলমান, ধরেন একটা বিজনেস অলরেডি 3 মাস ধরে চলছে, ওরা ফেসবুকে বা অন্যান্য জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিন্তু এসইও করে নাই। সো অলরেডি ওইটা বিজনেসটা আছে, কিন্তু ওই বিজনেসটার ওই অবস্থা থেকে আপনি এসইও করতে হবে। তাহলে দুইটা সিনারিও কিন্তু ভিন্ন ভিন্ন। আমার কথা বুঝতে পারছেন? একটা সিনারিওতে হচ্ছে কি একেবারে শুরু থেকেই আপনি আছেন প্রজেক্ট, আর আরেকটা সিনারিওতে অলরেডি ওরা পারফর্ম করছে। হ্যাঁ, অলরেডি ওয়েবসাইটটা লাইভ আছে, ওয়েবসাইটটা থেকে হচ্ছে ওদের রেভিনিউ জেনারেট হচ্ছে। এই অবস্থায় আপনি হয়তো বা ওই ওয়েবসাইটের দায়িত্ব নিয়ে আপনাকে এসইওর কাজ শুরু করতে হবে। তাহলে যদি একটা ওয়েবসাইট রেডিমেড অবস্থায় আপনি পান, যে অলরেডি ওরা 1 বছর ধরে হয়তো বা কাজ করছে, কিন্তু এসইওর কাজটা করেনি, অন্য অন্য সব কিছু করছে, তাহলে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন কেউ বলতে পারবেন? তাহলেও আপনি শুরু করবেন ওই রিসার্চ থেকে। হ্যাঁ, তাহলে আপনি শুরু করবেন, একটু জাস্ট বলি, তাহলে আপনি শুরু করবেন যে অলরেডি ওদের যে কন্টেন্টগুলো, ওদের যে টপিকটা তো আপনি জানেন, ওই টপিক রেলেভেন্ট আপনি কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে পেজগুলো ওরা পাবলিশ করেছে সেই পেজগুলো প্রপারলি অপটিমাইজ করা হয় নাই। আপনাকে কি করতে হবে, সেই পেজগুলোকে ধরেন একটা পার্টিকুলার ইউআরএল আপনি খুঁজে বের করলেন, এবং ওই ইউআরএল এর জন্য আপনার সম্ভাব্য কিওয়ার্ড কোনটা হতে পারে, এই কিওয়ার্ডটা সিলেক্ট করে ওই কিওয়ার্ডের জন্য আপনি অপটিমাইজ করে দিবেন। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন আসেন যে ওই ওয়েবসাইটের হোম পেজের জন্য কি কি করতে হবে। সো হোম পেজের ক্ষেত্রে আমি জাস্ট একটু দেখাই কিছু জিনিস। যেমন আমরা এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আসি, দাঁড়ান ওয়েটস, আমরা এখান থেকে প্রথমে জেনারেলে ক্লিক করি। জেনারেলে ক্লিক করার পর এখানে দেখেন সাইট টাইটেল, এরপর হচ্ছে সাইট ট্যাগলাইন। হ্যাঁ, এই দুইটা জায়গায় আপনি একটু কাজ করতে হবে, সাইট টাইটেল এবং সাইট ট্যাগলাইন। সো এটা কোথায় দেখাবে? এইটা দেখাবে মূলত হোম পেজটা যদি র্যাঙ্ক করে, এই যে এখানে দেখেন যে আমার একটা টাইটেল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন?
জি ভাইয়া, এই জিনিসটা কোথা থেকে সেট করছি? এই যে দেখেন, আমি ট্যাগলাইন থেকে। এই জায়গা থেকে সেট করছি। ঠিক আছে? ট্যাগলাইন থেকে। আর এখানে টাইটেল। এটা এখান থেকেও দেওয়া যায়। আরেকটা জায়গা আছে যেখান থেকে আমি হয়তো করতে পারি। সেটা হচ্ছে যে আমি এখান থেকে হচ্ছে উম আরেকটা জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হোম পেজটা এমনও হতে পারে আপনার কাস্টম ডিজাইন করা, হ্যাঁ? যেখানে আপনি আলাদাভাবে হোম পেজটাকে নিজের মতো করে ডিজাইন করেছেন, এরকম একটা হোম পেজও হতে পারে। যেমন আমি একটু দেখাই এখানে। কোনো একটা পার্টিকুলার পেজ ধরেন এই যে এই পেজটাকে হচ্ছে ফ্রন্ট পেজ হিসেবে, হোম পেজ হিসেবে আমি তৈরি করেছি। মানে একটা পেজ তৈরি করে সেটাকে আমি হোম পেজ হিসেবে দেখিয়ে দিয়েছি। তাহলে আপনি এসইও করবেন জাস্ট এই পেজটাতে। এই যে দেখেন এডিট বাটনে ক্লিক করার পর এটা কিন্তু একটা কাস্টম পেজ। এই যে এই পেজে কিন্তু কিছুই নাই। নাই কি জন্য? কারণ এটা কি দিয়ে ডিজাইন করা? এলিমেন্টর দিয়ে। এলিমেন্ট। ঠিক আছে? এই জন্য কিছু আসতেছে না। সো আপনার কোনো কিছুই করতে হবে না, এলিমেন্টরেও যাওয়া লাগবে না। আপনি জাস্ট ওই পেজটার ভেতরে ঢুকবেন, ইউআরএলটার ভেতরে ঢুকবেন, ঢোকার পর এই যে দেখেন র‍্যাঙ্ক মেথড জিনিসগুলো আছে না? বলেন। এখন এখান থেকে আপনি যা যা আছে সেই জিনিসগুলোকে আপনি ওয়ান বাই ওয়ান ফিল আপ করে ফেলবেন। তাহলে হোম পেজের এসইও কিভাবে করবেন বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে আমি টাইটেল, মেটা ডেসক্রিপশন কিভাবে সেট করতে হয়, এটা কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? হোম পেজের এসইও করতে পারবেন না? জি ভাইয়া। ওকে। এখন আমরা অন পেজ এসইওর পর এরপরে ওয়েবসাইটের কাজ কি? ওয়েবসাইটের কাজ হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওর ইস্যুগুলো ফিক্স করা। টেকনিক্যাল এসইওর মধ্যে অন্যতম হচ্ছে ওয়েবসাইটের স্পিড নিয়ে কাজ করা। ওয়েবসাইটের স্পিড যাতে 90 উপরে রাখতে পারলে খুবই ভালো। মোবাইল এবং আপনার ডেস্কটপ ২ টা ভার্শনেই। আর যদি আপনি 90 উপরে নাও রাখতে পারেন, অ্যাটলিস্ট 80 উপরে যাতে মোবাইলের এবং ডেস্কটপ ২ টার স্পিড থাকে, এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। সো আমরা হচ্ছে ওয়েবসাইট স্পিড, এটা হচ্ছে ১ নাম্বার ফ্যাক্টর টেকনিক্যাল এসইওর। ২ নাম্বার ফ্যাক্টর হচ্ছে HTTPS। মানে আপনাকে কি অ্যাক্টিভ করতে হবে বলেন তো HTTPS অ্যাড করার জন্য? SSL সার্টিফিকেট, তাই না? জি, SSL জি। সার্টিফিকেট অ্যাড করে, এই যে SSL সার্টিফিকেট অ্যাড করে আপনাকে HTTPS ভার্শনে নিতে হবে। এটাও টেকনিক্যাল এসইওর পার্টের মধ্যে পড়ে। এরপরে আসে কি? এরপরে আসে স্কিমা। স্কিমাটা সম্পর্কে আমি খুব সংক্ষেপে বলে যাই, খুব ডিটেল কিছু বলবো না। স্কিমা আছে robots.txt আছে, তারপর হচ্ছে XML সাইটম্যাপ, আছে। এই জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এরর আছে। সো আমরা ওয়েবসাইট স্পিডের ক্ষেত্রে আমি বলেছি যে আপনারা হাফিজ ভাইয়ের কাছ থেকে একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের উপর একটা ভিডিও নিয়ে নেবেন, বা হচ্ছে ওনাকে বলবেন ও আপনাদেরকে যাতে একটা গাইডলাইন দেয় ওয়েবসাইট স্পিড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আর SSL এর ক্ষেত্রেও কি করতে হবে ওইটার ব্যাপারেও আমি একটা রিসোর্স শেয়ার করেছিলাম, মনে আছে আপনাদের কারো? জি ভাইয়া, একটা ভিডিও ভিডিও শেয়ার করেছিলাম। সো ওইটা দেখে আপনার SSL প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। এখন আসে প্রথমে স্কিমাটার ব্যাপারে একটু বলি। স্কিমাটা আসলে কি? স্কিমাটা হচ্ছে এক ধরনের কোড, যেই কোডটা একটা পেজকে, দেখেন গুগলের ক্রলার একটা ওয়েবসাইটের পার্টিকুলার একটা পেজকে বোঝার জন্য আমরা কি করি বলেন তো? বোঝানোর জন্য গুগলের ক্রলারকে এই টপিকটা সম্পর্কে খুব ভালো করে বোঝানোর জন্য আমরা কি করি? অন পেজ এসইও করি, তাই না? জি ভাইয়া। অন পেজ এসইওর উদ্দেশ্যটাই হচ্ছে আমাকে খুব ক্লিয়ারলি বোঝানো গুগলের ক্রলারকে যে আমার টপিকটা এইটা এবং এই টপিকের উপরে আমি কত ভালো লিখছি, এই জিনিসটা বোঝানোর জন্য আমি কি করছি? অন পেজ এসইও করছি। এবং আসলে রেসটা এরকম যে যত ভালো করে বোঝাতে পারবে তাকেই গুগল কি করবে? রেওয়ার্ড দিবে, তাই তো? তাকেই গুগল র্যাঙ্কিংয়ে বেশি এগিয়ে রাখবে। হ্যাঁ, এটার জন্য আমরা অন পেজ এসইওটা করি। এই অন পেজ এসইওটার পাশাপাশি অন পেজ এসইওটা করার পরেও
আরও কিছু জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন। সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে স্কিমা। স্কিমাটা হচ্ছে একটা কোড, যেটা পার্টিকুলার একটা পেজ সম্পর্কে অনেক ডিটেল ক্রলারদেরকে ইনফরমেশন প্রোভাইড করে। যে এটা কি কোনো ব্যক্তির সম্পর্কে? যদি ব্যক্তির সম্পর্কে পেজ হয় তাহলে কত বেশি ইনফরমেশন এই ব্যক্তির সম্পর্কে আমি এক্সট্রা গুগলকে দিচ্ছি। অথবা এটা কি কোনো অর্গানাইজেশন সম্পর্কে? যদি অর্গানাইজেশন সম্পর্কেই হয় তাহলে কত বেশি ডিটেল আমি অর্গানাইজেশন সম্পর্কে গুগলকে স্পেশালি দিচ্ছি বোঝানোর জন্য বিস্তারিত। এটা যদি কোনো প্রোডাক্টের রিভিউ হয়, এই প্রোডাক্ট রিভিউ সম্পর্কে আমি আরও ডিটেল ইনফরমেশন গুগলকে দিচ্ছি। দেখেন, এই যে ডিটেল ইনফরমেশনটা আমি দিচ্ছি বলছি, এগুলো কিন্তু ইউজারের জন্য না। এই ইনফরমেশনটা স্কিমা কোডের মাধ্যমে আমি কার সাথে কমিউনিকেট করছি বলতে পারবেন? ক্রলারের সাথে, তাই না? আমি কিন্তু ইউজারের সাথে কমিউনিকেট করছি না। স্কিমা কোডটা শুধু কার জন্য বলতে পারবেন? ক্রলারের জন্য। ক্রলারের জন্য। তাহলে এই এক্সট্রা ইনফরমেশনকেই বলে স্কিমা কোড। তাহলে স্কিমা কোডের ব্যাপারে আরেকটু যদি ডিটেল বলি, এই আগে যেটা ছিল যে সার্চ ইঞ্জিন, তো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। যেমন ধরেন গুগলের জন্য, গুগলের ক্রলারকে বোঝানোর জন্য আপনাকে এক ধরনের স্কিমা কোড বা এক ধরনের কোড আপনাকে অ্যাপ্লাই করতে হতো প্রত্যেকটা কন্টেন্টের পাশাপাশি। আবার বিংকে বোঝানোর জন্য আরেক টাইপের কোড দিতে হতো। আবার ইয়ানডেক্সকে বোঝানোর জন্য আরেক টাইপের কোড দিতে হতো। এখন একটু খেয়াল করেন, এই যে আমি একটা পার্টিকুলার পেজে এক্সট্রা যত বেশি কোড দিয়ে দিচ্ছি, তত একটা সমস্যা বাড়তেছে। কেউ বলতে পারবেন কি সমস্যা বাড়তেছে? পেজের লোডিং স্পিডে 12টা বেজে যাচ্ছে, তাই না? কারণ জি ভাইয়া। নর্মাল আমার যতটুকু মানে দেখছি, এর বাইরে আমি বিভিন্ন ক্রলারকে বোঝানোর জন্য এক্সট্রা অনেক অনেক কোড ব্যাকএন্ডে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ইউজার দেখতেছে না, এগুলো শুধু ক্রলার দেখতেছে। তাহলে এই যে কোডগুলো, এই কোডগুলো সহ ওই পেজটা লোড হতে অনেক বেশি তাহলে সময় লেগে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়েছে যে আমার অনেকগুলো সার্চ ইঞ্জিন, সবগুলোর জন্য এক্সট্রা আলাদা আলাদা ভার্সনের আমাকে কোড জেনারেট করে দিয়ে দিতে হচ্ছে। এটা একজন এসইও অপটিমাইজারের জন্য যেমন খুব ঝামেলার একটা ব্যাপার হয়ে গেছে, আবার ওয়েবসাইটের স্পিডের ব্যাপারটাও খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। এরপর কি করলো? এই সার্চ ইঞ্জিনগুলো মিলে একটা অর্গানাইজেশন তৈরি করলো। সবাই মিলে বসলো যে না, ঠিক আছে, আমাদের আলাদা আলাদা কোডের দরকার নাই, আমরা একটা কমন কোড সবাই মিলে আমরা হচ্ছে অ্যাপ্লাই করি, একটা কমন একটা অর্গানাইজেশন করি, যে অর্গানাইজেশনের আন্ডারে এই একই কোড সবাই বুঝবে। মানে বিংও ওই কোড পড়লে বুঝতে পারবে, গুগলও বুঝতে পারবে, ইয়ানডেক্সও বুঝতে পারবে, ইয়াহুও বুঝতে পারবে। এখান থেকে একটা অর্গানাইজেশনের শুরু হলো, যেটার নাম schema.org। schema.org। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে schema.org এর মেইন কাজটা কি বলেন তো? মেইন কাজটা হচ্ছে ওরা একটা এমন কোড হচ্ছে ওরা হচ্ছে কি বলে অফার করে, যেই কোডটা বা কোডগুলো ম্যানেজ করে, যেই কোডটা সবার জন্যই সত্যি বা সবাই এই কোডটাকে ঠিকঠাক মতো বুঝতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ধরেন আমরা যদি একজন পার্সন লিখি, এখানে পার্সন লেখার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সনের বিভিন্ন স্কিমা টাইপ আছে। আমরা পার্সনের এখানে ক্লিক করলাম, স্কিমা কোডটা দেখতে কেমন হয় একটু জাস্ট দেখেন। আমরা নিচে চলে আসি, নিচে চলে আসার পর স্কিমার অনেকগুলো ভার্সন আছে। যেমন এটা হচ্ছে নো মার্কআপ ভার্সন, আর এটা হচ্ছে মেটাডাটা ভার্সন, এইটা হচ্ছে RDFA ভার্সন, এটা হচ্ছে JSON LD ভার্সন, এটা হচ্ছে স্ট্রাকচার। সো সবচেয়ে বেশি ব্যবহার হয় JSON LD ভার্সনটা। মানে JSON LD ভার্সনে এই কোডটা আপনি আপনার ওয়েবসাইটের যেই পার্টিকুলার যেই কন্টেন্টের জন্য আপনি স্কিমা কোডটা দিতে যাচ্ছেন, সেই কন্টেন্টের সাথে আপনি অ্যাড করে দিলে এটা গুগল আরো ক্লিয়ার বুঝতে পারবে যে এই পেজটা সম্পর্কে ধারণাটা আরো বেটার হবে এবং আপনাকে স্পেশালভাবে র্যাঙ্কে আনার ট্রাই করবে। আমি যদি একটু সার্চ ইঞ্জিনে যে লিখি, ধরেন সার্চ ইঞ্জিন শাল রেজাল্ট,
একটু একটা জিনিস খেয়াল করেন, সার্ভ ফিচার্স। আমি এখানে অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন ধরেন কফি। কোনো একটা টাইপের কফির নাম লিখে সার্চ করতে পারি, অথবা অন্য কোনো প্রোডাক্ট কি হতে পারে, আমার মাথায় এই মুহূর্তে কোনো কিছু আসতেছে না। নেসক্যাফে কফি। নেসক্যাফে কফি না, নেসক্যাফে কফি না, আমরা হচ্ছে ব্রু আছে, ব্রু কফি। এখানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি আসলে রেসিপি। সো আপনারা এখানে অনেক সময় দেখে থাকবেন, এই যে এখানে একটু জাস্ট খেয়াল করেন, হ্যাঁ, এই জায়গাটাতে একটু দেখেন। সো এখানে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটার ভেতরে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু সাধারণত আমরা মেটা ডেসক্রিপশনটা যেরকম দেখি ওই রকম না। ইনগ্রেডিয়েন্টগুলো আলাদাভাবে এখানে বোল্ড করা আছে, রেসিপির এরপর রেসিপি সম্পর্কে আর একটু ডিটেল আছে, তারপর হচ্ছে এখানেও। সো ব্যাপারটা হচ্ছে আপনি এই যে এটা কিন্তু একটা নর্মাল হচ্ছে মেটা ডেসক্রিপশন, কিন্তু কোনটা মেটা নর্মাল না, যেখানে আপনি দেখবেন যে স্পেশালভাবে কোনো কিছু থাকে, সেগুলো যেমন এই যে এটা আপনি দেখেন যে এটা কিন্তু একটু ভিন্ন ধরনের বা ভিন্ন রকম দেখাচ্ছে। ধরেন আর কি হতে পারে, কিসের রেসিপি, ধরেন যে কোনো ফুড, পাস্তা দিতে পারেন, পাস্তা রেসিপি। পাস্তা রেসিপি, হ্যাঁ এই যে দেখছেন এতক্ষণ ধরে আমার মাথায় আসতেছিল না। আচ্ছা, তো পাস্তা রেসিপি দিয়ে আমি সার্চ করলাম। এই যে মাসালা। হ্যাঁ, একটু দেখেন যে এখানে আপনার এটা কিন্তু নর্মাল, হ্যাঁ, নর্মাল মেটা ডেসক্রিপশন, কিন্তু কোথাও কোথাও দেখবেন খুব সুন্দর করে এই যে এখানে দেখেন আপনার খুব সুন্দর করে হচ্ছে আপনার এগুলো এটার হচ্ছে রেসিপির যে ইনগ্রেডিয়েন্টগুলোকে ওরা আলাদা করে হচ্ছে দেখাচ্ছে, এবং কতক্ষণ সময় লাগতে পারে, সময়টা অনেক কিছু আসলে দেওয়া যায়, হ্যাঁ। ওরা এই যে এইখানে দেখেন আপনার এগুলোকে বলে সাইট লিঙ্ক। সো একটা নর্মাল স্নিপেটের সাথে যদি স্পেশালভাবে আপনি কোনো কিছু অ্যাড করে দিতে চান, তখনও বিশেষ করে স্কিমা কোডটা আপনার ব্যবহার করতে হয়। স্কিমা কোডের অনেক ব্যবহার আছে। এনিওয়েজ, আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করবো এবার সেটা দেখি। তাহলে আমরা এখানে অনেকগুলো টাইপ দেখেছি, এই টাইপগুলোর মধ্যে আমরা কোনটা ব্যবহার করব বলছি? জেসন এলডি। জেসন এলডিটা আমরা ব্যবহার করব। সো একটু যদি এখানে দেখেন, আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে এটা দেখতে খুব জটিল মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, কিন্তু এখানে কোনো কিছুই করতে হবে না। আপনি জাস্ট একটু দেখেন যে প্লেস হোল্ডার, মানে যেখানে যেখানে আপনার ইনফরমেশন আছে সেই জায়গায় আপনি আপনার ইনফরমেশন দিয়ে দিবেন। যেমন আমরা এখন একজন ব্যক্তির ইনফরমেশন এখানে অ্যাড করতে যাচ্ছি, তাই তো? সো এখানে যা আছে তা থাকবে, যা আছে তা থাকবে, যা আছে তা থাকবে, যা আছে তা থাকবে। পোস্টাল অ্যাড্রেস, এই যে এই জায়গা থেকে অ্যাড্রেস লোকালিটি, এই লোকটার অ্যাড্রেস রিজিয়ন, এটা হচ্ছে পোস্টাল কোড। এরপর এখানে আপনি কি করবেন বলেন? আপনার মানে যেই লোকটার সম্পর্কে আপনি একটা পার্টিকুলার পেজ প্রকাশ করেছেন, আমি যদি একটু এইভাবে বলি, যেমন বিল গেটস,
একটু দেখেন আমি বিল গেটস লিখছি, লিখার পর এই সাইডে এই যে অ্যাবাউট সেকশনে বিল গেটস সম্পর্কে একটা আলাদা একটা রেজাল্ট চলে আসছে না, দেখেন তো জি এটা কিভাবে আসছে। এটা কিন্তু স্কিমার মাধ্যমে আসে। হ্যাঁ, কিভাবে আসে এগুলো স্কিমার আসে মাধ্যমে। স্কিমার মাধ্যমে। তারপর অর্গানাইজেশন, যেমন ধরেন আমি এখানে যদি লিখি মাইক্রোসফট, এই যে এটা কিসের মাধ্যমে আসছে এগুলো স্কিমা স্কিমার মাধ্যমে। একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে স্কিমাটা আপনি আপনার মতো অ্যাপ্লাই করবেন, কিন্তু ডিসিশনটা নেয় গুগল যে আপনার এই স্কিমাটা গুগল সার্চ ইঞ্জিনে শো করবে কি করবে না। যেমন শুধু আপনার স্কিমাটা অ্যাপ্লাই করে দিলেই হবে না, এর পেছনে এই অর্গানাইজেশনটাও যথেষ্ট পরিমাণ পপুলার যদি অর্গানাইজেশন হয় তাহলে এটাকে বলে নলেজ প্যানেল। ঠিক আছে, এই নলেজ প্যানেলটাতে তাহলে আপনার অর্গানাইজেশন চলে আসবে। আর যদি আপনার অর্গানাইজেশন অত রেপুটেড না হয় তাহলে স্কিমা কোড অ্যাপ্লাই করেও লাভ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে স্পেশালভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের মাধ্যমে আসছে, এটা স্কিমা কোডের মাধ্যমে। এখন এইটা হচ্ছে অর্গানাইজেশন, আর একটু আগে যেটা আমরা করলাম সেটা ছিল ব্যক্তি। ব্যক্তি person। তাহলে এই যে পার্সন সম্পর্কে এই যে ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো কিসের মাধ্যমে দিচ্ছি আমরা, এই স্কিমা কোডের স্কিমা মাধ্যমে। কোড। ঠিক আছে, এখানে দেখেন আমি এইখানে যা যা আছে এই পর্যন্ত সব ঠিক থাকবে, আমি শুধু চেঞ্জ করব কোথায়, এই জায়গা থেকে এই যে ইকুয়াল টু দিয়ে এই যে এরকম আমি যেগুলো দেখব সেগুলোতে শুধু আমি চেঞ্জ করে দিব, এখানে আমার অ্যাড্রেস বসে যাবে। ঠিক আছে, আমার অ্যাড্রেস বসে যাবে। তারপর এখানে হচ্ছে কলিগ, এই লোকটা আমি যে লোকটা সম্পর্কে সীমা করতেছি, এই লোকটার যদি কোনো কলিগ থাকে, কলিগের যদি ওয়েবসাইট ইউআরএল থাকে তাহলে সেই ইউআরএলগুলো। এখানে এই লোকটার ইমেল অ্যাড্রেস, এখানে এই লোকটার ইমেজ, যদি কোনো ইমেজ থাকে, ধরেন আমার ওয়েবসাইটেই ওই লোকটার কোনো ইমেজ আছে, ওই ইমেজের ইউআরএলটাকে আমি এখানে, ইমেজের ফাইল নেমটাকে আমি এখানে দিয়ে দেবো। লোকটার জব টাইটেল কি, প্রফেসর, লোকটার নাম কি, এরপরে হচ্ছে লোকটার টেলিফোন নাম্বার কি, এরপর লোকটার, এটা হচ্ছে লোকটার পার্সোনাল ওয়েবসাইট। তাহলে এই যে কোডটা, ধরেন আমার পার্টিকুলার কোন একটা, আমি যদি আমার এটাই দেখাই, এটা তো আমার ব্যক্তিগত ইনফরমেশন, তাই না? বুঝতে পারছেন, এই যে সাইফুল্লাহ সাইফ। তো আমি যদি এখন এখানে যাই, এই স্কিমাটাকে যদি আমি এখানে অ্যাড করে দিতে চাই, হ্যাঁ, তাহলে কিভাবে করব? এই যে ধরেন এইটাই, তাহলে এখানে আমি কি করব, আমার ইনফরমেশনগুলো প্লেস করে ফেলবো, তাই তো? প্লেস করে এই কোডটাকে কপি করব, কপি করার পর আমি এইখানে এনে যে কোনো একটা, আমি আমি হচ্ছে আমি যে কোনো একটা, এখানে একটু জাস্ট ওয়েট করেন, এটাই হোক, আবার চলে আসতেছি। আমি কোনো পার্টিকুলার পেজে দেখাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ধরেন আপনার কথার কথা এই পেজটা হচ্ছে কোনো একজন ব্যক্তি সম্পর্কে। ঠিক আছে, এখন এইটার সাথে আপনাকে কি অ্যাড করতে হবে, স্কিমা অ্যাড করতে হবে। তাহলে আপনি যেটা করবেন, এই যে অ্যাড ব্লক, এখানে ক্লিক করার পর কাস্টম এইচটিএমএল, এই কাস্টম এইচটিএমএল দেওয়ার পর এই জায়গায় আপনি কি করবেন, এই যে স্কিমা কোডটা, এখানে কিন্তু অলরেডি আপনি কি করছেন, নিজের ইনফরমেশনগুলো রিপ্লেস করে ফেলছেন, করে এইখানে আপনি অ্যাড করে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? দিয়ে আপনি প্রিভিউ, একটু দেখেন তো প্রিভিউতে এটা কি ইউজার দেখতে পাবে কিনা, ইউজার দেখতে পাচ্ছে? ইউজার কিন্তু এটা দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে যান, এই দেখেন তো এখানে যে আমরা একটা স্কিমা কোড বসাইছি, এটা কি ইউজার দেখতে পাচ্ছে বলেন? না না। ভাই। তাহলে এটা শুধু কার জন্য, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ক্রলারের জন্য। তাহলে স্কিমা কিসের সম্পর্কে হতে পারে, ব্যক্তি সম্পর্কে হতে পারে, কোনো প্রোডাক্ট রিভিউ সম্পর্কে হতে পারে, আরো অসংখ্য টাইপের স্কিমা। কোনো এটা যদি হাউ টু গাইড হয়, যেখানে আপনি স্টেপ বাই স্টেপ অনেকগুলো জিনিস নিয়ে কথা বলছেন, এক্ষেত্রে স্কিমা হতে পারে। এটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট রিভিউ, যেখানে আপনার রেটিং টেটিং অনেক ইনফরমেশন আছে, এটাও হতে পারে কোনো একটা আপনার রেসিপি, যেখানে আপনি ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে কথা বলছেন। এটা যদি বুক রিভিউ হয় বা কোনো একটা বই নিয়ে আপনি আলোচনা করতেছেন, সব কিছুই সম্পর্কেই স্কিমা হতে পারে। আপনি আমাকে একটু বলেন তো যে স্কিমাটা কি ম্যান্ডেটরি, মানে আপনার প্রত্যেকটা পেজের সাথে দিতেই হবে এরকম কিছু, নাকি এটা দিলে ভালো? না ভাইয়া, দিলে ভালো। এক্স্যাক্টলি, দিলে ভালো। আর যদি না দেন তাহলে এমন কোনো কিছু যায় আসে না।
ঠিক আছে? আপনার স্টিল যদি শুধু অন পেজ এসইও টুকু করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো একটা পার্টিকুলার, এটা যদি ব্যক্তি, বস্তু, অর্গানাইজেশন বা স্পেশাল ইভেন্ট, হ্যাঁ, স্পেশাল যদি কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? স্কিমা করতে পারেন। এখন ধরেন আপনি লিখছেন যে কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন, এইটার ক্ষেত্রে কি কি মনে হয় যে এটার ক্ষেত্রে কোনো স্পেশাল স্কিমা দেওয়ার প্রয়োজন আছে? না। না। কিন্তু কিন্তু যদি হয় এরকম যে ধরেন ধরেন আমি না, স্টিল এখানেও আপনি করতে পারেন যে হাউ টু গাইড, হাউ টু টাইপের স্কিমা এখানে অ্যাপ্লাই করতে পারেন। যদি এটা এরকম হয় যে আমার কম্পিউটার হ্যাং করছে, কিভাবে সমাধান করব, এই কন্টেন্টের সাথে আপনার কি স্কিমা দেওয়ার প্রয়োজন আছে? নাই। এখন আপনার যদি এটা নর্মাল একটা ব্লগ পোস্ট হয়, তাহলে শুধু আপনি এটা আর্টিকেল স্কিমা ব্যবহার করতে পারেন। আর্টিকেল স্কিমাও কিন্তু এক ধরনের স্কিমা, যেটা আমরা র্যাঙ্ক ম্যাথ সেট আপ করার সময় কিন্তু বলে দিছি। বুঝতে পারছেন? র্যাঙ্ক ম্যাথ সেট আপ করার সময় আমরা বলে দিছি যে আমাদের যে ব্লগ পোস্টগুলো, সেগুলোতে কোন ধরনের স্কিমা অ্যাড হবে? আর্টিকেল স্কিমা। ঠিক আছে? আর এর ছাড়াও যদি আপনার কোনো একটা পার্টিকুলার কন্টেন্ট কোনো একটা বিশেষ কিছু সম্পর্কে হয়, সেই ক্ষেত্রে আপনি স্কিমাটা অ্যাড করে দিতে পারেন, যেভাবে দেখালাম এইভাবে। জেনারেট করার জন্য আপনি এখানে ধরেন ইভেন্ট লিখে সার্চ করেন, এখন এখানে ইভেন্ট স্কিমা চলে আসছে। এরপর হচ্ছে ক্লিক করেন, ক্লিক করার পর একদম নিচে চলে যান, এখানে অনেকগুলো ভার্সন দেখবেন। আপনি এই স্কিমাটা ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, যেমন আমরা জ্যাসোনেলটির এই যেটা নেই, হ্যাঁ, যেটা আপনার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। সো এটা হচ্ছে একটা ইভেন্ট সম্পর্কে। আমরা কোথা থেকে চেঞ্জ করব বলতে পারবেন? কোন জায়গা থেকে চেঞ্জ করব? এই যে জায়গা থেকে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি ইনফরমেশনগুলো চেঞ্জ করতে থাকবো। এটা হচ্ছে অ্যাড্রেস, ইভেন্টটা কোন অ্যাড্রেসে হচ্ছে সেই অ্যাড্রেস, ইভেন্টের নাম কি, এই যে ইভেন্টের নাম, তারপর হচ্ছে ইভেন্টের এইটা হচ্ছে কি অফার করে সেই অফারটা সম্পর্কে, প্রাইস কত, হ্যাঁ, একদম ইনফরমেশন, আপনার টিকেটের ইউআরএল, এগুলো। সো এইটাও ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা যদি এইটা চাই এটাও করতে পারি, হ্যাঁ, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার সাথে ম্যাচ করে। সো এটা গেল হচ্ছে আপনি কোডটাকে নিজে কোডকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে এইভাবে করবেন। আর যদি মনে হয় যে না আপনার জন্য এটা স্টিল জটিল মনে হচ্ছে, তাহলে আপনার দরকার নাই, আমাদের আরও সহজ সলিউশন আছে। আরও সহজ সলিউশনটা কি? সহজ সলিউশন হচ্ছে, আমি যদি র্যাঙ্ক ম্যাথে যদি প্রিমিয়াম ভার্সন হয়, সেই ক্ষেত্রে র্যাঙ্ক ম্যাথ আমাকে হচ্ছে অসংখ্য স্কিমা ওদের আছে, যেগুলো আমার সবগুলো আমার জন্য উন্মুক্ত থাকবে। আর যদি এটা ফ্রি ভার্সন হয়, তাহলে কিছু লিমিটেড স্কিমা আমি ব্যবহার করতে পারবো। যেমন এখানে যদি আসার পর এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এইখানে না, এটা সম্ভবত কোথায় আছে আমি একটু দেখি, দাঁড়ান, এই যে এইখানে, যেমন একটু খেয়াল করেন, যেমন এই কন্টেন্টের ক্ষেত্রে আমার স্কিমাটা কি টাইপের স্কিমা দেখেন তো? আর্টিকেল। কারণ আমি বলছি কি, এটা কিভাবে র্যাঙ্ক ম্যাথ বুঝলো, ওই যে আমরা সেট আপ করার সময় বলে দিছি কি, আমার এই ওয়েবসাইটের ম্যাক্সিমাম ব্লগ কন্টেন্টগুলো কি থাকবে? আর্টিকেল স্কিমা। এখন যদি কথার কথা এইটা আপনার আর্টিকেল স্কিমা না হয়ে এইটা আপনার ধরেন একটা প্রোডাক্ট রিভিউ স্কিমা হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে এসে আপনি চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এইখানে দেখেন আপনার অপশন আছে, হ্যাঁ, অপশন আছে যে এখানে এটা কি ধরনের স্কিমা, তারপর এখানে দেখেন এই যে আর্টিকেল স্কিমা, এই আপনার হচ্ছে এখান থেকে আর্টিকেল টাইপ কি, হ্যাঁ, এই। সো এটা হচ্ছে সমস্যা যে র্যাঙ্ক ম্যাথের ফ্রি ভার্সন দিয়ে আপনার হাতে আসলে ওইভাবে ফ্রিডম নাই যে আপনি এখান থেকে খুব বেশি কিছু চেঞ্জ করবেন। এটা যদি আমার একটা ধরেন স্কিমা জেনারেটর, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন কত সংখ্যক স্কিমা আছে। আর্টিকেল স্কিমা হতে পারে, বুক স্কিমা হতে পারে, কোর্স স্কিমা হতে পারে। তাহলে যে ই লার্নিং প্ল্যাটফর্ম, বা আমি যদি কোনো কোর্সের ই লার্নিং প্ল্যাটফর্মের যদি আমি এসইও করি, তাহলে কি ধরনের স্কিমা আমাকে অ্যাপ্লাই করতে হবে কোর্সগুলোর সাথে? কোর্স স্কিমা, হ্যাঁ। এগুলো আমি ব্যবহার করতে পারবো বলেন তো? না। কেন? কারণ হচ্ছে এগুলো প্রো ভার্সনে, হ্যাঁ। তারপরে এই যে দেখেন ইভেন্ট স্কিমা ব্যবহার করতে পারবো, ফ্যাক্ট চেক, এটাও হচ্ছে কিন্তু আপনার প্রো, জব পোস্টিং, মিউজিক, পার্সন, তারপর যেটা আমার সাথে ম্যাচ করে, ধরেন কথার কথা এটা হচ্ছে একজন পার্সনের স্কিমা, সো তাহলে আমি এখানে পার্সন ক্লিক করলাম। এখন এখানে দেখেন পার্সনের, আমি এখানে পার্সনের ইনফরমেশনগুলো দিয়ে দিব। এখানে হেডলাইন, যে এই পার্সনটা কে, পার্সনের টাইটেলটা কি, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। তারপর এখানে ডেসক্রিপশন দিব পার্সনটা সম্পর্কে।
এখানে আমার হচ্ছে শর্ট কোড, এটা এখানে কিছু করার দরকার নেই, এখানে আমি ইমেল অ্যাড্রেস দিব, এখানে আমি কি করব অ্যাড্রেস দিয়ে দিব, দেখেন অ্যাড্রেস, এখানে তার জব টাইটেল দিয়ে দিব, টাইটেল দেওয়ার পর সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আমি সেভ দিস পোস্ট, তাহলে স্কিমাটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন তার মানে এখান থেকে আমাদের ফ্রিও কিন্তু অসংখ্য সুযোগ আছে, যেগুলো এই যে আমি এখানে ক্লিক করলে আমি ফ্রির অপশনগুলো আমি পেয়ে যাচ্ছি। তারপরেও যদি মনে হয় যে না আমি তো এভাবে এভাবে তো আমার হবে না, আমি হচ্ছে আরো বেশি আমার এই কয়টা স্কিমার বাইরে অন্য কোনো স্কিম আমাকে অ্যাপ্লাই করতে হবে, যদি সেটার দরকারই হয়, দেখেন ফ্রিতেই কিন্তু মোর দ্যান এনাফ, এগুলো বাইরে আসলে যাওয়ার কোনো দরকারই নেই। আর যদি তাও আপনার এরকম হয় যে হাউ টু টাইপের একটা স্কিমা বা এফএকিউ টাইপের একটা স্কিমা বা কোনো একটা এমন টাইপের স্কিমা যেটা এখানে সাধারণত নাই, তাহলে কি করবেন? যেমন আমি এখানে আরেকটা জিনিস দেখাই, নিচে এসে আমরা যদি এটা কেটে দিই, যেহেতু আমরা এটা ব্যবহার করতেছি না, আমরা আরেকটা ধরেন এখানে আমি এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে চাইলে এফএকিউ স্কিমা ব্যবহার করতে পারবো, হাউ টু স্কিমা ব্যবহার করতে পারবো। হাউ টু স্কিমা আমি কিভাবে ব্যবহার করব? এইটা যদি হয় ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এরকম কোনো পার্ট, তাহলে আমি এখান থেকে এটা ব্যবহার করতে পারবো। হাউ টু স্কিমা যদি ব্যবহার করতে চাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আমি এটা যদি হয় হাউ টু মানে তো বুঝতে পারছেন যে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন বা স্টেপ বাই স্টেপ প্রসেস। যদি এরকম হয় তাহলে এখানে আমি স্কিমাটার প্রথমে কি দেব, মেইন ডেসক্রিপশন, তারপর হচ্ছে এই কাজটা করতে কতক্ষণ সময় লাগতে পারে, যদি এখানে সময়ের একটা ফ্যাক্টর হয়, যেমন কিভাবে খিচুড়ি রান্না করবেন, এখানে বলেন তো স্টেপ বাই স্টেপ একটা প্রসেস দেখানোর বিষয় আছে না, তাহলে এটা কি কি ধরনের স্কিমা হবে? হাউ টু টাইপ রেসিপি, হ্যাঁ, হাউ টু টাইপ। সো আমি এখানে ডিউরেশন বলে দিতে পারি যে এটা করতে কতক্ষণ লাগবে, যে আপনার খিচুড়ি রান্না করতে আধা ঘন্টা টাইম লাগতে পারে। সো আমি এখান থেকে টাইম মেনশন করে দিব, এখানে ডেসক্রিপশন লিখবো, তারপরে এখানে একটা টাইটেল দিব, এখানে হচ্ছে যদি কোনো ছবি থাকে ছবি অ্যাড করে দিতে পারি। সো এইভাবে করে স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তারপর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ, এটা হচ্ছে ফোর্থ স্টেপ, এরকম করে স্টেপগুলোকে আমি এখানে লিখে দিতে পারি। এইভাবে করে আমি মেইনলি স্কিমাগুলো অ্যাপ্লাই করতে পারি। সো আশা করি একটা ভালো ধারণা পেয়েছেন। এর বাইরেও যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এখানে যেতে পারি স্কিমা কোড জেনারেটর, স্কিমা কোড জেনারেটর লিখে সার্চ করব, সার্চ করার পর এই যে দেখেন এখানে যাব, একটা লোকাল বিজনেসের জন্য লোকাল স্কিমা অ্যাড করতে হয়। আচ্ছা আমাকে একটু বলেন তো স্কিমা কি ইউআরএল ওয়াইজ অ্যাপ্লাই হয় নাকি হচ্ছে সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়? ইউআরএল এর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। পার্টিকুলার ইউআরএল মানে পার্টিকুলার পেজ অনুযায়ী কিন্তু স্কিমা হয়, হ্যাঁ। আচ্ছা সো এখানে ধরেন আমি আসছি স্কিমা কোড জেনারেট করবে, এটা কি ধরনের স্কিমা? সো ধরেন এটা হচ্ছে একটা হচ্ছে রেসিপি টাইপের স্কিমা আমি করব। সো রেসিপিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আমার অপশনগুলো চলে আসছে। আমার রেসিপিটার নাম কি, রেসিপিটার ডেসক্রিপশন দিব, রেসিপিটা সম্পর্কে 2-3টা কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে রেসিপির ইউআরএলটা, মানে ইউআরএল বলতে আপনার যেই পেজটাতে আপনি রেসিপিটা করছেন, ধরেন এই পেজটা হচ্ছে আপনার রেসিপি নিয়ে, হ্যাঁ, তাহলে রেসিপির ইউআরএলটাকে আপনি কপি করে কোথায় এনে দিবেন, এখানে এনে দিবেন। এরপর ইমেজ, যদি কোনো ইমেজ থাকে আমার এই কন্টেন্টের ভেতরে, ধরেন রেসিপি নিয়ে কোনো ইমেজ আছে, তাহলে ওই ইমেজটা আপনি কোথায় দিয়ে দিবেন, আপনি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে ধরেন এখান থেকে এই যে কপি ইমেজ ইউআরএল, আপনি ইমেজ ইউআরএলটা এখানে বসায় দিবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি কোনো ভিডিও থাকে সেমভাবে ভিডিও ইউআরএলটা, ক্রিয়েটরের নাম, এই রেসিপিটা যে করতেছে তার নাম, ডেট, এই ইনফরমেশনগুলো ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিলেন। আপনি যা যা বসাচ্ছেন এই সাইডে কি হচ্ছে সে অনুযায়ী কোড জেনারেট হয়ে যাচ্ছে। এরপর এই কোডটাকে এখান থেকে কপি করে কিভাবে নিয়ে অ্যাপ্লাই করবেন বলেন তো? আপনারা অলরেডি এটা জানেন কিভাবে অ্যাপ্লাই করবেন। এই পেজটার ভিতরে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে করব? এই যে কাস্টম এইচটিএমএল, তাই না? একটা ব্লক নিব, ব্লকটার নাম হচ্ছে কি কাস্টম, এই যে কাস্টম এইচটিএমএল নিয়ে আমি এখানে কোডটা বসায় দিব। পারবেন সবাই স্কিমা ব্যবহার করতে? জি ভাই, এইটাই তো সবচেয়ে সহজ পদ্ধতি ভাই, মানে এই যে জেনারেটর দিয়ে মানে জেনারেট করে এটা সবচেয়ে সহজ পদ্ধতি। হ্যাঁ, আর বাকিগুলো একটু হিজিবিজি টাইপের। হ্যাঁ, মানে আমার যে স্কিমাটা কোডটা আমি যখন মানে আমি যখন কোডটা জেনারেট করব এখানে না,
আপনি ফার্স্টে দেখাইলেন, সেখান থেকে যখন কোডটা জেনারেট করব জেসন এলডি তে, তখন তো ভাইয়া যদি আমার ভুল হয়, মানে ভুল হলে ক্রলার কিভাবে বুঝবে, বা ভুল হলে এটা আমি কম্পাইল করার কোনো সুযোগ আছে কিনা? এক্স্যাক্টলি আছে, এটা ভ্যালিডেট করার সুযোগ আছে। এই যে দেখেন এখানে আপনার এই যে টেস্ট, এখানে দেখেন টেস্ট বাটনে ক্লিক করলে এটা আপনি ভ্যালিডেট করতে পারবেন। বুঝতে পারছেন যে স্কিমা কোডটা আপনার ঠিক আছে কিনা। এই যে দেখেন এখানে রিচ রেজাল্ট টেস্ট ক্লিক করেন, ক্লিক করার পর এখানে হচ্ছে টেস্ট কোড, এই যে দেখেন এটা ঠিক আছে? ঠিক নাই, কারণ কি আমরা কি এখানে ঠিকঠাক মতো বসাইছি, ইনফরমেশন গুলো দিছি? না, দেইনি, এই জন্য হচ্ছে কি এটা ইনভ্যালিড। সো আপনি যদি কোডটা জেনারেট করেন, করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা কি করে দিবে, কোডটা ভ্যালিডেট করে দিবে যে এটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে এটা কোনো এরর টেরর নাই, ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নেই, ওয়ার্নিংও আসতে পারে, ওয়ার্নিং থাকলে সমস্যা নাই, কিন্তু যদি এরর থাকে যেমন এরকম, হ্যাঁ এখানে দুইটা এরর থাকলে তখন কিন্তু আপনার কোডটা ঠিকঠাক মতো হয় নাই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আশা করি স্কিমা কোড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এটা টেকনিক্যাল এসইওর একটা পার্ট। এরপরে আমরা যাই আরেকটা জায়গায়, যেটা এখন দেখব। সেটা হচ্ছে robots.txt। সো robots.txt নিয়ে একটু কথাবার্তা বলি। robots.txt নিয়ে আমি বলবো যে আপনাদের কোনো কিছুই করার দরকার নাই, কারণ অলরেডি এটা কিন্তু অ্যাডভান্স এসইওরই একটা পার্ট। সো যদি আপনার কখনো সার্চ ইঞ্জিনের রোবটকে আপনার রোবটকে স্পেশাল কমান্ড দিতে হয়, সেই ক্ষেত্রে এই রোবট বা ক্রলারের সাথে আপনি কমিউনিকেট করবেন কিভাবে বলেন? কিসের মাধ্যমে, কোন কোডের মাধ্যমে? robots.txt মাধ্যমে আপনি ক্রলারদের সাথে কমিউনিকেট করবেন। তাহলে এই ক্রলারদের সাথে কমিউনিকেট বলতে ক্রলারদেরকে কন্ট্রোল করবেন, যে তোমার এইখানে এতটুকু পারমিশন আছে, এর বেশি তোমার পারমিশন নাই, এর বেশি তোমার এখানে অধিকার নাই। এই জিনিসগুলো আপনি করবেন কিসের মাধ্যমে? robots.txt মাধ্যমে। তাহলে এই robots.txt আমাদেরকে আলাদাভাবে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই, কারণ র্যাঙ্ক ম্যাথ আমি যেভাবে সেট আপ করা দেখিয়েছি তাতে অটোমেটিক্যালি আপনার জন্য একটা robots.txt তৈরি হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এখানে যাই robots.txt লিখে আমরা সার্চ করলাম, দেখেন তো আমার robots.txt ফাইল হয়ে গেছে কিনা। জি ভাই। এটা কিভাবে হয়েছে? আমি কিন্তু এটা তৈরি করিনি আলাদাভাবে। এটা কিভাবে হয়ে গেছে? যেভাবে আমরা র্যাঙ্ক ম্যাথ সেট আপ করি সেই সেট আপ অনুযায়ী ডিফল্ট ভাবে এই robots.txt ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন তারপরেও যদি মনে হয় যে না আমার আরো কন্ট্রোল দরকার, মানে আমার এইভাবে না, আমি স্পেশাল কিছু জিনিস অ্যাপ্লাই করতে চাই, তাহলে আপনি কিভাবে করবেন? আমি জাস্ট আপনাদেরকে পথটা ধরাই দিচ্ছি, খুব বেশি ডিটেল আসলে বলার সুযোগ নাই, যেহেতু আমাদের ক্লাস সীমিত। সো আমি জিনিসগুলোকে সম্পর্কে আপনাদের যদি আরো বেশি ইন্টারেস্ট থাকে তাহলে ডিটেল আপনারা একটু স্টাডি করে নিতে হবে বা ইউটিউবে ভিডিও টিডিও দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে পথটা ধরাই দিচ্ছি। সো robots.txt ইন এসইও লিখে সার্চ করেন। সার্চ করার পর এখানে অনেকগুলো সোর্স পাবেন, যে কোনটার অর্থ কি। আমি জাস্ট কিছু জিনিস আপনাদেরকে খুব ডিটেল না, শর্টলি বলে যাচ্ছি। ধরেন এখানে সবচেয়ে কমন দুইটা কমান্ড হচ্ছে অ্যালাউ এবং ডিসঅ্যালাউ। একটু খেয়াল করেন, ইউজার এজেন্ট এটার অর্থটা কি? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই পাচ্ছি। ইউজার এজেন্ট এটার অর্থ আমি কোনো একটা ক্রলারকে মেনশন করছি, যেমন আপনার নাম, যে হ্যালো রহিম ভাই, এই যে হ্যালো কথাটা বলছি, তার মানে আমি কি এরপরে কি করতে যাচ্ছি? একজন মানুষকে আমি কি করতে যাচ্ছি? কল করতে যাচ্ছি, তাই না? জি ভাই। সো এই ইউজার এজেন্ট মানেই হচ্ছে আমি এরপর একটা ক্রলারকে আহ্বান করব যে হ্যালো গুগল বা হ্যালো বিং। আমি এখানে ইউজার এজেন্ট মানে হচ্ছে কি একটা ক্রলারকে কি করছি? কল করছি। কল করছি। সো এটা যদি
স্পেশাল কোনো ক্রলার হয়, যেমন বাইদুর যদি ক্রলারকে আমরা ডাকি, তাহলে এরপরে আমি কি লিখব? বাইদু স্পাইডার, ইউজার এজেন্ট বাইদু স্পাইডার। তার মানে আমি কার জন্য এখন এই রুলসটা তৈরি করছি বলেন? ক্রলারের জন্য, বাইদু স্পাইডারের জন্য। বাইদু স্পাইডারের জন্য। আবার ধরেন আমি বাইদুর ইমেজের যে ক্রলার, আমি তাকে কল করতেছি, তার জন্য একটা নিয়ম আমি তৈরি করব। সো তাহলে কিভাবে করব? বাইদু স্পাইডার ইমেজ। আমি চাচ্ছি গুগলের মোবাইলকে নিয়ে একটা কিছু কমান্ড তৈরি করব। তাহলে আমি কি করব, কিভাবে লিখব? ইউজার এজেন্ট দিয়ে গুগল বট মোবাইল। এই যে দেখেন এখানে ইউজার এজেন্টগুলোর নাম, ইউজার এজেন্ট মানে হচ্ছে কি ক্রলারগুলো, এখানে সবগুলো ক্রলারের নাম এখানে আছে। সো আপনি এরপর যেই কথাটা বলবেন, তার মানে এই সূত্রটা কার জন্য অ্যাপ্লাই হচ্ছে? ক্রলারের জন্য, গুগল বট মোবাইলের জন্য। ঠিক আছে, এটা সব ক্রলারের জন্য না, জাস্ট কার জন্য? আমি যাকে মেনশন করছি তার জন্য হবে। এখন আমি চাই সবার জন্যই একটা কমন, আমি সবাইকে মেনশন করতে চাই, তাহলে এখানে অ্যাস্টেরিক দেব। অ্যাস্টেরিকের অর্থ অল, তাহলে ইউজার এজেন্ট দিয়ে অ্যাস্টেরিক, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? আমি সবাইকে কল করছি, কল করে এখন কিছু একটা আমি বলতে যাচ্ছি। সেটা কিভাবে আমি বলবো? খুব কমন দুটা জিনিস, একটা হচ্ছে ডিসঅ্যালাউ আর একটা হচ্ছে অ্যালাউ। ডিসঅ্যালাউ মানে কি আর অ্যালাউ মানে কি? অ্যালাউ মানে হচ্ছে কোনো একটা বটের জন্য ট্রু, বা কোনো একটা বটকে আমি কোনো একটা পার্টিকুলার জায়গায় অ্যালাউ করলাম, আর কোনো একটা পার্টিকুলার জায়গায় আমি বটকে ডিসঅ্যালাউ করলাম। সেগুলো কিভাবে করব? আমি কোন দুইটা কমান্ড দিয়ে? এই যে এই দুইটা, একটা হচ্ছে ডিসঅ্যালাউ আর একটা হচ্ছে অ্যালাউ। তাহলে ডিসঅ্যালাউ মানে ডিসঅ্যালাউর পরে আমি কিছু একটা কমান্ড দিব যে এই ইউআরএল এর ভিতরে তুমি কি ঢুকতে পারবা না। আর অ্যালাউ দিয়ে যদি কিছু একটা দেই, তার মানে এখানে তুমি ঢুকতে পারবা। আমার কথা কি বুঝতে পারছেন? একটু মানে জিনিসগুলোকে আপনাদের কাছে জটিল মনে হচ্ছে খুব? না ভাই। আচ্ছা, একটু এই ব্যাপারটা ভাবেন যে একটা কন্টেন্ট কিভাবে সাজানো থাকে। হ্যাঁ, একটা পার্টিকুলার একটা ইউআরএল এর কথা যদি আমরা বলি, এই ইউআরএলটা কিভাবে স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, একটু এই ইউআরএলটা একটু লক্ষ্য করেন। যে এখানে আমরা এটাকে একটা কম্পিউটারের সাথে তুলনা করতে পারি। একটু খেয়াল করে দেখেন, এখন হয়তো বা আমরা কম্পিউটার খুব বেশি স্টোর করি না, কিন্তু আগে একটা সময় যখন ইন্টারনেট স্পিড খুব ভালো ছিল না, তখন কিন্তু আমরা প্রায় 500-600 জিবি আমরা হচ্ছে মুভি টুভি ডাউনলোড করে কম্পিউটারে রেখে দিতাম, তাই না? মনে আছে এরকম একটা সময়? কিন্তু এখন হয়তো বা ইন্টারনেট স্পিড এত ভালো যে আমার ডাউনলোড করার প্রয়োজন হয় না, ইনস্ট্যান্ট আমি মুভি টুভি ডাউনলোড করে দেখে ফেলতে পারি, বা হচ্ছে সার্ভার থেকেই দেখে ফেলতে পারি, কোনো সমস্যা হয় না। সো তখন আমরা আমাদের এই যে 500 জিবির আমার ইনফরমেশনগুলো কিভাবে স্টোর করতাম? ধরেন একটা মূল ফোল্ডার, ধরেন এটা হচ্ছে আমার এন্টারটেইনমেন্ট। ওকে, এন্টারটেইনমেন্টের আন্ডারে 3টা ফোল্ডার, একটা হচ্ছে বাংলা মুভি, একটা হচ্ছে ইংলিশ মুভি, একটা হচ্ছে হিন্দি মুভি, তাই না? আবার ধরেন এবার হিন্দি মুভির মধ্যে আবার সেই ফোল্ডারের মধ্যে আবার 3টা সাব ফোল্ডার আছে। একটা হচ্ছে ধরেন হিন্দি রোমান্টিক, একটা হচ্ছে হিন্দি অ্যাকশন, তারপর আরেকটা হচ্ছে ধরেন হিন্দি থ্রিলার। আবার ধরেন হিন্দি রোমান্টিকের আন্ডারে আমার ধরেন ঋত্বিক রোশনের, তারপর হচ্ছে শাহরুখ খানের, তারপর সালমান খানের। এই যে আলাদা আলাদাভাবে ফোল্ডার সাব ফোল্ডার, এইভাবে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো কিন্তু এক্স্যাক্টলি এইভাবে ফোল্ডার সাব ফোল্ডার এইভাবেই কিন্তু হচ্ছে সাজানো থাকে। তাহলে এখানে যদি আমরা একটু দেখি, একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার মূল কম্পিউটারটা, তাই না? তাহলে এই মূল কম্পিউটারের ভেতরে অসংখ্য ফোল্ডার আছে, তার মধ্যে আমার এই ইনফরমেশনটা, এই যে এই পেজটা পার্টিকুলার, এটা মূল কোন ফোল্ডারের মধ্যে বলতে পারবেন? এটা হচ্ছে হাব ফোল্ডারের মধ্যে। এরকম হয়তো বা 10টা ফোল্ডার আছে আমার এই ওয়েবসাইটে, কিন্তু স্পেশালি এই কন্টেন্টটা কোন মেইন ফোল্ডারের মধ্যে? হাব ফোল্ডারের মধ্যে। এবার এই হাব ফোল্ডারের মধ্যে আবার অসংখ্য ফোল্ডার আছে, কিন্তু তার মধ্যে এই কন্টেন্টটা কোন ফোল্ডারের মধ্যে? এসইও ফোল্ডারের মধ্যে। ওকে, এসইও ফোল্ডারের মধ্যে আবার অসংখ্য, এটা কিন্তু হচ্ছে আপনার ফাইল, এখন কিন্তু আর ফোল্ডার না, অসংখ্য ফাইল আছে, কিন্তু কোন ফাইলের মধ্যে এক্স্যাক্টলি ডাটাটা? রোবটস টিএক্সটি। তাহলে একটু খেয়াল করেন
যে এখানে যদি এই পেজটার ভেতরে যদি ক্রলার ঢুকতে যায়, তাহলে ক্রলারকে কিভাবে ঢুকতে হচ্ছে। প্রথমে আমার কম্পিউটারের ভেতর ঢুকলো, ঢোকার পর হয়তো বা ধরেন 10টা ফোল্ডার পেলো। 10টা ফোল্ডারের মধ্যে আমি কোন ফোল্ডারে ঢুকবো? এখন আমি ঢুকবো হাবের ভিতরে। তাহলে এখানে সে প্রথম বাধা পায় কোথায়? এই যে এখানে, যে আমাকে এখন হাবের ভিতরে ঢুকতে হবে। ওকে, ঢুকলাম। হাবের ভিতরে হয়তো বা 100টা ফোল্ডার আছে, তার মধ্যে তাকে কোন ফোল্ডারটা সিলেক্ট করতে হবে? এসইও। এসইও। এই এসইওর মধ্যে আবার হয়তো 100টা ফাইল আছে, তার মানে তাকে কোন ফাইলের মধ্যে যেতে হবে এখন? robots.txt, এই ফাইলের মধ্যে। এইভাবেই কিন্তু সাজানো থাকে। তাহলে এখানে আমরা এসইও ফ্রেন্ডলি, এটা আমি আগেও বলেছিলাম, এসইও ফ্রেন্ডলি ইউআরএল মানে হচ্ছে আপনার যত বেশি ফোল্ডার তৈরি করবেন তত বেশি কিন্তু এটা ক্রলারের জন্য সমস্যা হয় ক্রল করতে, ইন ডেপথ ভেতরে ঢুকতে। যদি ব্যাপারটা এরকম হতো যে আমার এখানে ডিরেক্ট এরকম, তাহলে দেখেন তো ক্রলারের জন্য খুব ইজি হয়ে যেত না? মানে ক্রলার ঢুকেই ফাইলটা খুঁজে পেয়ে যেতে পারতো, ফাইলের ভিতর ঢুকে যেতে পারতো। সো এই যে জিনিসগুলো, এগুলোকে বলে পাথ। এগুলোকে কি বলে? এই যে আমি এখানে যে একটু আগে যে জিনিসগুলো দেখালাম, এগুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে পাথ। সে পাথের কথাটাই আসতেছে, এখন আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। ওকে, একটু দেখেন এইটার অর্থটা কি আপনারাই বলেন, ইন্টারপ্রেট করতে পারবেন আশা করি। হ্যাঁ, ইউজার এজেন্ট মানে বলছে সবাই না ইউজার এজেন্ট গুগল বটকে বলতেছে, মানে আমি গুগল বটকে মেনশন করতেছি। হ্যাঁ, গুগল বটকে মেনশন করতেছি যে তুমি ইমেজ নামের যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে, এটা কিন্তু ফাইল না, এটা কিন্তু ফোল্ডার। ইমেজ নামের ফোল্ডারের ভিতরে তুমি কি করতে পারবা না? ঢুকতে পারবা না। মানে এইটুকু যদি আপনার সাইটে দিয়ে রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটে কোনো ইমেজের মধ্যে কি গুগল ঢুকতে পারবে না। বুঝতে পারছেন? এখন আপনি যদি সব ক্রলারের জন্য করতে চান, তাহলে কি করতেছেন? অ্যাস্টারিক দিয়ে দিতে হয় এবার সবগুলোর জন্য, তাই না? সো নিচের দিকে আসেন। আমরা এখান থেকে দেখি, মানে আসলে কোথাও খুব গোছানো নাই। আমি আসলে একটা পার্টিকুলার পেজে খুব সুন্দর করে জিনিসগুলো ছিল, কিন্তু ওই পেজটা এখন আর খুঁজে পাচ্ছি না। কগনিটো কি যেন এরকম টাইপের একটা ওয়েবসাইটে খুব সুন্দর করে এই জিনিসগুলো ছিল। এই যে এটার অর্থ কি বলেন তো? ভাইয়া ওই যে গুগল বটকে বলা হয়েছে যে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে পারবে না। এটা কি ফোল্ডার না ফাইল? ফাইল। এটা কিন্তু ফোল্ডার। সরি, ফোল্ডার। এটা কিন্তু ফোল্ডার। হ্যাঁ, মানে মনে করেন এই ফোল্ডার আন্ডারে অসংখ্য ফাইল আছে, কিন্তু এই ফোল্ডারটার মধ্যে ঢুকবা না। কেন ঢুকবা না বলেন তো? কারণ হচ্ছে এই অ্যাডমিন, এখানে হচ্ছে অ্যাডমিন রিলেটেড ইনফরমেশনগুলো, এগুলো কি গুগল বটের অ্যাক্সেস করার কোনো দরকার আছে? না, দরকার নাই। তাহলে এইভাবে হচ্ছে এটা। এরপর হচ্ছে ইউজার এজেন্ট, এইটার মানে কি বলেন তো? এটা অ্যালাউ, মানে সবাইকে বলতেছে ইউজার এজেন্ট যে আপনি ঢুকতে পারবেন। এই যে দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ অল সার্চ ইঞ্জিনস টু ক্রল ইউর এন্টায়ার সাইট, ইউর ব্লগ উড লুক লাইক দিস। মানে এটার অর্থ যে সবার জন্য উন্মুক্ত। এরপর দেখেন, ইফ ইউ ওয়ান্টেড টু ব্লক অল সার্চ ইঞ্জিনস ফ্রম ক্রলিং ইউর সাইট, ইউর ব্লগ উড লুক লাইক দিস। মানে এইটার মাধ্যমে আমি কি করতেছি? সবাইকে ঢোকা নিষেধ করে দিছি। কারণ একটু চিন্তা করেন, এই পাথ মানেই হচ্ছে কি, এই যে আমার এটার মানে হচ্ছে আমার এই হোম পেজে আসলো বা আমার কম্পিউটারে ঢুকলো, কম্পিউটারে মনে করেন হোমে আছে, কিন্তু তাকে আমি কোনো জায়গায় ঢুকতে পারমিশন দেইনি, তাহলে সে কি কোনো ফোল্ডারের মধ্যে ঢুকতে পারবে? না। তার মানে এইটা হচ্ছে, আমি যদি সবগুলো সার্চ ইঞ্জিনকে বলি যে তোমার ঢোকার পারমিশন নাই, তাহলে এইভাবে দিতে পারি। এরপর হচ্ছে ডিরেক্টিভস সাচ অ্যাজ, ওকে, এখানে আরেকটা জিনিস। সো এখানে এই যে আপার কেস লোয়ার কেস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কেস সেন্সিটিভ না, যেমন ফর এক্সাম্পল এত ইজ নট সেম এজ এত। তার মানে এটা হচ্ছে আলাদা একটা ফোল্ডার মিন করতেছে, আর এটা হচ্ছে আলাদা আরেকটা ফোল্ডার মিন করতেছে।
এরপর ভাইয়া হচ্ছে এরকম কি হইতে পারে পার্টিকুলার ফোল্ডারে সে ঢুকতে পারবে, বাট কিছু জিনিস সে এক্স্যাক্টলি অ্যাক্সেস পাবে এরকমও আছে আপনি যে একটু পরেই দেখেন যে এইটা কি, এটা তো বুঝছেন, এই যে এটাই আপনার সেই এক্সাম্পল দেখেন। আচ্ছা আচ্ছা। ইউজার এজেন্ট মানে হচ্ছে গুগল বটকে বলা হচ্ছে তোমার ব্লগের মধ্যে তুমি ঢুকবা না, বাট কোথায় ঢুকবা? এক্সাম্পল পোস্টে। তার মানে দেখেন এই ফোল্ডারের মধ্যেই একটা ফাইলে তুমি কি করতে পারবা? অ্যাক্সেস আছে, কিন্তু বাকি পুরো ফোল্ডারের ভেতরে তোমার অ্যাক্সেস নাই। এবার বুঝতে পারছেন? আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন না? জি ভাই। ঠিক আছে, সো আপনারা তাহলে একটু পড়ে নিলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন ধরেন আপনি আপনার মতো করে জেনারেট করছেন, আর এটা ডিটেল হচ্ছে আপনারা একটু পড়ে নিলে আশা করি এই কমান্ডগুলো পুরোটাই বুঝতে পারবেন। যেমন এখানে এইটার অর্থ কি দাঁড়াচ্ছে, এটার অর্থ অলরেডি জানেন। জি ভাই, সবাইকে দ্য এক্সাম্পল বিলো। আচ্ছা, অল সার্চ ইঞ্জিন সবাইকে কি করা হচ্ছে? ব্লক করা হচ্ছে, তাই না? জি। আর এইটার মধ্যে এই দুটোর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, একটু দেখেন। আমি সবাইকে ব্লক করে দিচ্ছি, আর যদি এইটা করি তাহলে কি? সিঙ্গেল ক্যারেক্টার। হ্যাঁ, দেখেন এইটার অর্থ হচ্ছে দ্য এক্সাম্পল বিলো উড অ্যালাউ অল সার্চ ইঞ্জিনস টু ক্রল ইউর সাইট বাই ড্রপিং এ সিঙ্গেল ক্যারেক্টার। মানে এখানে হচ্ছে এইভাবে যদি থাকে তাহলে সবাই ঢুকতে পারবে, আর এইটা যদি দেয়া হয় তাহলে কি করা হচ্ছে? ঢুকতে পারবে না। জাস্ট এই যে এটা দিয়ে আমি কি করে দিছি? ব্লক করে দিছি। হ্যাঁ, এইভাবে করে। সো আপনারা একটু পড়ে নিলে আশা করি বুঝবেন। এখন ধরেন আপনি আপনার মতো করে তৈরি করলেন। হ্যাঁ, তৈরি করার পর এরপরে সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি এখানে যান, র্যাঙ্ক ম্যাথে চলে যান। র্যাঙ্ক ম্যাথে যেয়ে জেনারেল সেটিংয়ে যান। জেনারেল সেটিংয়ে যাওয়ার পর এইখানে দেখেন এডিট robots.txt। সো এখানে আসেন। এইখানে এসে আপনি কি করবেন? আপনার ইনফরমেশনটা আপনি যেটা তৈরি করছেন সেটাই কি করবেন? বসায় দিবেন। ধরেন আপনি এইটাই জেনারেট করছেন, করার পর বসায় দিলেন। আমার কথা কি বুঝছেন? বুঝতে পারছেন? এখন ধরেন এটার সাথে আরো একটা জিনিস করবেন, সেটা হচ্ছে সাইট ম্যাপ কি? এটা তো অলরেডি জানেন না? সাইট ম্যাপ, এখানে সাইট ম্যাপটাও অ্যাড করে দিতে হয়। সাইট ম্যাপ দিয়ে এখানে ধরেন আপনার ওয়েবসাইটে যে সাইট ম্যাপ, আমরা সাইট ম্যাপটা কোথায় পাবো? এই যে এখানে আসেন, র্যাঙ্ক ম্যাথ আমার জন্য একটা সাইট ম্যাপ করে দিছে না? এই যে দেখেন, এটা কি ধরনের সাইট ম্যাপ? এটা হচ্ছে XML সাইট ম্যাপ, তাই তো? এই সাইট ম্যাপটাকে কোথায় দিয়ে দিবেন? এই জায়গায় দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে কি হবে? একটা ক্রল করতে এসে প্রথমেই আপনার এই ফাইলটার ভেতরে ঢোকে। কোন ফাইলটার ভেতরে? robots.txt। মানে এখান থেকে ঢুকে সে দেখে যে কোথায় ক্রলারের ঢোকার পারমিশন আছে আর কোথায় নাই। সো সে এখান থেকে ইনফরমেশন পাচ্ছে যে তার জন্য কোনটা অ্যালাউড না। WP অ্যাডমিন এটা অ্যালাউড না, এই ফোল্ডারটা অ্যালাউড না, বাট কোন জায়গায় অ্যালাউ করা আছে? এই একটা ফাইল অ্যালাউ করা আছে। এরপরে সে কি করবে? এই সাইট ম্যাপ ধরে ক্রল করা শুরু করে দিবে। আমার কথা কি বুঝছেন? জি ভাই। আর যদি মনে হয় যে না আপনার এটা করার সম্ভব না, দেখেন এই ছোট্ট কাজ যদি আপনি এটা প্রপারলি না করতে পারেন তাহলে এমনও হতে পারে যে আপনার ওয়েবসাইট তো র্যাঙ্ক করবেই না, সার্চ ইঞ্জিনে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না যদি আপনি ভুলভাল কিছু এখানে দিয়ে ফেলেন। তাহলে এটা খুব সেন্সিটিভ ব্যাপার না? এখানে যদি আপনার প্রপার নলেজ না থাকে তাহলে কখনো এসে কিছু করার দরকার নাই। ঠিক আছে? বুঝতে পারছেন? আমার কথাই ক্লিয়ার? বলেন। robots.txt আসলে কি পার্টিকুলার একটা ওয়েবসাইটের জন্য বা পেজের জন্য বা ফোল্ডারের জন্য করলাম? মানে কোডটা আমাকে কি একটা পার্টিকুলার পেজের জন্য করতে হবে, নাকি যেমন আপনি বুঝালেন যে ফোল্ডারের আন্ডারে সাব ফোল্ডার থাকে, তাহলে কি আমাকে বারবার এই যে তাকে বুঝাই দিতে হবে কোড লিখে যদি আমি লিখতে চাই? মানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, হ্যাঁ অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি প্রতিটা সাব ফোল্ডার বা ফোল্ডারের জন্য করতে হবে? এখানে কিছুই করতে হবে না। আপনি জাস্ট এখানে ধরেন আপনার ওয়েবসাইটে কোনো এমন হয় না যে আমার একটা ওয়েবসাইটে আমার 5টা পেজ আছে, এই 5টা পেজের ভিতরে আমি ক্রলারকে ঢুকতে দিতে চাই না, অথবা আমার ওয়েবসাইটে একটা ফোল্ডার আছে যে ফোল্ডারের ভিতরে আমি ঢুকতে দিতে চাই না। এরকম যদি স্পেশাল কোনো কেস থাকে তখন আপনি ওইটার জন্য একটা কন্ডিশন তৈরি করে এনে এখানে বসায় দিবেন, জাস্ট এটাই।
আর বাকিটা ডাইনামিক ভাবে হবে, এখানে আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে। আর যদি 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 এখানে আপনার ব্যবহার এডিট করা না লাগে তাহলে কিছুই করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে রেখে দেন। আর এরপরে আসেন এখানে, তাও যদি আমার ইনফ্যাক্ট দরকারও হয় যে আমি কোনো পার্টিকুলার পেজে ক্রলারকে ঢুকতে দিব না, সেটা কিন্তু খুব ইজিলি করা যায়। কিভাবে? আপনার এটা লাস্ট দিন আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে এখানে আসেন, আসার পর ধরেন কোন একটা কন্টেন্টের ভিতরে আমরা যাই, কোন একটা পোস্টের ভিতরে যাই, ধরেন এই পোস্টটা, এখানে যাবেন, যাওয়ার পর আপনারা এইখানে যাবেন, যে র্যাঙ্ক মেথড, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর নো ইন্ডেক্স, এটা করলে কি হবে বলেন তো? আপনার এই কন্টেন্টটা ইন্ডেক্স করবে না। হ্যাঁ, এটা কিন্তু নিজে নিজে এই পেজের ক্ষেত্রে robots.txt অ্যাপ্লাই করে ফেলছে, বুঝতে পারছেন? আর নো ফলো মানে হচ্ছে আপনার এই পেজকে, এই পেজের দেখেন, এই পেজের ভেতর থেকে অনেক জায়গায় ইউআরএল, অনেক জায়গায় লিঙ্ক করা হয়েছে। আমরা জানি কি একটা পেজ থেকে আরেকটা পেজে কি হয়, লিঙ্কের মাধ্যমে লিঙ্ক জুস পাস হয়। নো ফলো যদি দিয়ে রাখেন তাহলে অন্য কোনো পেজ থেকে এই পেজে লিঙ্ক আসবেও না, এই পেজ থেকে কোনো লিঙ্ক জুস অন্য পেজে যাবেও না, বুঝতে পারছেন, যদি নো ফলো দিয়ে রাখেন। সো আমার ধরেন কোনো একটা পেজের ক্ষেত্রে আমি চাই না যে এই পেজ থেকে কোনো লিঙ্ক আসুক বা যাক, কিন্তু রিডারদের জন্য দরকার, এটা আমার ইন্ডেক্সও হওয়ার দরকার নাই, তখন আমি কি করব? নো ফলো নো ইন্ডেক্স দিয়ে রাখতে পারি, বুঝতে পারছেন? সো মোটামুটি আমাদের robots.txt সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে আশা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এরপরে আমরা না হয় পরের টপিকে চলে যাই। আপনারা ডিটেল আর একটু জেনে নিয়েন, একটু স্টাডি করে নিয়েন, তাহলে robots.txt সম্পর্কে আরও আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন সাইট ম্যাপ। সাইট ম্যাপটা আমরা কিভাবে ক্রিয়েট করি, এই যে এটা লাস্ট দিন আমরা যখন র্যাঙ্ক ম্যাথ সেট আপ করেছি তখনই দেখিয়েছিলাম যে সাইট ম্যাপ আপনি যেভাবে সেট আপ করবেন, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি সেট আপ করেন অটোমেটিক্যালি সাইট ম্যাপ আপনার তৈরি হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই পোস্টে এখানে ক্লিক করার পর যতগুলো পোস্ট করা হয়েছে সবগুলো পোস্ট কি এই সাইট ম্যাপের ভিতরে এখন আছে, তাই না? এটা হচ্ছে ডাইনামিক ভাবে, ইনফ্যাক্ট আপনার নতুন একটা কন্টেন্ট পাবলিশ করেছেন, অটোমেটিক্যালি এই সাইট ম্যাপের ভিতরে সেই ইউআরএলটা অ্যাড হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনাকে কিছুই করতে হবে না। কিন্তু যদি এরকম হয় যে না আপনার ডাইনামিক ভাবে চান না, আপনি হচ্ছে ম্যানুয়ালি করতে চান, তাহলে আপনি ম্যানুয়ালি সাইট ম্যাপ জেনারেট করতে পারেন এইভাবে, সাইট ম্যাপ জেনারেটর। XML সাইট ম্যাপ জেনারেটর লিখে সার্চ করেন, সার্চ করার পর এখানে ওয়েবসাইটের আপনার হোম পেজটা দিয়ে দেন, দিয়ে দিলে আপনার জন্য যে যে পেজ সাব পেজগুলো আছে বা যে যে পেজ পোস্টগুলো আছে সবগুলো নিয়ে একটা সাইট ম্যাপ জেনারেট করে দিবে। এরপর এই জিনিসটাকে আপনাকে আপনার হোস্টিং প্যানেলে যেয়ে যেখানে আপনার এই ফাইলগুলো আছে সেখানে যে এটাকে আপনাকে আপলোড করে দিতে হবে। এটা কিন্তু বেশ টেকনিক্যাল, আপনার যদি টেকনিক্যাল নলেজ না থাকে তাহলে এইভাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা ইনফ্যাক্ট এভাবে যাওয়াটা আসলে খুব ঝামেলার। কারণ ধরেন নতুন একটা কন্টেন্ট আপনি পাবলিশ করছেন, করার পর আগেরটাতে কিন্তু অটোমেটিক্যালি সেটা অ্যাড হবে না, আপনাকে আবার প্রত্যেকবার কন্টেন্ট পাবলিশ করার সাথে সাথে কি করতে হবে? নতুন করে জেনারেট করে সেটাকে আবার বসায় দিতে হবে। সো এটা একটা খুব বাজে ব্যাপার না? সো এটার জন্য অলওয়েজ কোনটা ব্যবহার করবেন? এই যে র্যাঙ্ক ম্যাথের যে সাইট ম্যাপটা আছে এটাই ব্যবহার করব। সো আশা করি সাইট ম্যাপের ব্যাপারটাও ক্লিয়ার, XML সাইট ম্যাপটাও ক্লিয়ার। এখন আমরা পরের স্টেজে চলে যাই। ওকে, সো আমাদের এখন কাজ হচ্ছে আমরা এররে পরে যাব। আগে হচ্ছে দুইটা, যেমন টেকনিক্যাল এসইওর মধ্যে আমাদের দুইটা জায়গা আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে গুগল সার্চ কনসোল, আর একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এই দুইটা হচ্ছে মূলত গুগলেরই টুল। তাহলে কোন টুলের কাজ কি আমরা এটা একটু দেখে নেই। সো প্রথম টুলটা হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলকে সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। গুগল সার্চ কনসোলকে অনেকেই গুগল ওয়েবমাস্টারও বলে, গুগল ওয়েব মাস্টার বলে। আর গুগল অ্যানালিটিক্স, আর এটাকে আবার সংক্ষেপে
মানে গুগল ওয়েবমাস্টার আসলে এটা ছিল সার্চ কনসোলের পুরনো নাম। মানে সার্চ কনসোল আজ থেকে 7-8 বছর আগে এটার নাম কি ছিল? গুগল ওয়েবমাস্টার ছিল। এখনো পুরনো যারা পুরনো অনেক ক্লায়েন্ট আপনাকে হয়তো গুগল সার্চ কনসোল বলবে না, কি বলবে? গুগল ওয়েবমাস্টার বলবে। তার মানে গুগল ওয়েবমাস্টার বললে আপনাকে বুঝে নিতে হবে সে আসলে কার কথা বলছে? গুগল সার্চ কনসোলের কথা বলছে। হ্যাঁ, সো আবার অনেকে এটাকে সংক্ষেপে বলে জিএসসি। জিএসসি মানে কি বলেন তো? গুগল সার্চ কনসোল। তাহলে তিনটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, আপনাকে আপনার ক্লায়েন্ট হয়তো এই গুগল সার্চ কনসোল নিয়ে কাজ করতে বলবে, তাহলে সে জিএসসিও বলতে পারে অথবা গুগল ওয়েবমাস্টারও বলতে পারে, গুগল সার্চ কনসোলও বলতে পারে। ওকে, এরপরে আসেন গুগল অ্যানালিটিক্স। এইটার আগের নাম কি ছিল? গুগল অ্যানালিটিক্সের আগেও নাম গুগল অ্যানালিটিক্সই ছিল, এটা নাম চেঞ্জ হয় নাই, যেটাকে সংক্ষেপে জিএ বলে। জিএ মানে হচ্ছে কি? গুগল অ্যানালিটিক্স। এবার আসেন দুটার মধ্যে কোনটার কাজ কি? আপনার ওয়েবসাইটের এসইও রিলেটেড আপনার যত ধরনের ইস্যুজ আছে, প্রবলেম আছে, যত ধরনের অপরচুনিটিস আছে, এসইও রিলেটেড যত ধরনের স্কোপ আছে, সবগুলো আপনাকে হাতে ধরিয়ে দিবে গুগলেরই একটা টুল, যেটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল হচ্ছে টোটালি সার্চ ইঞ্জিন রিলেটেড। সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট কেমন পারফর্ম করছে, ভালো না খারাপ, কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেগুলো নিয়ে আপনাকে ডিরেকশন দিবে কে? গুগল সার্চ কনসোল। বুঝতে পারছেন? এবার আসেন তাহলে গুগল অ্যানালিটিক্স কি কাজ করবে? গুগল অ্যানালিটিক্স মেইনলি কাজ করবে একটা ওয়েবসাইটের, একটু চিন্তা করেন যে আপনার ওয়েবসাইটে গুগল থেকে না, বিং থেকে একজন ভিজিটর আসছে। এই বিং থেকে ভিজিটরদের পারফরমেন্স বা ভিজিটরদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা কি গুগল সার্চ কনসোল ধরতে পারবে? না। কারণ কি? কারণ গুগল সার্চ কনসোল শুধু কাকে নিয়ে কাজ করে? শুধু গুগলকে নিয়ে। গুগলের সার্চ ইঞ্জিনের পার্সপেক্টিভ থেকে কোনো ইস্যুজ আছে কিনা, সমস্যা আছে কিনা, শুধু সেগুলো দেখবে। কিন্তু আপনার ওয়েবসাইটে গুগল ছাড়াও তো বিভিন্ন জায়গা থেকে ভিজিটর আসতে পারে। বিং থেকে আসতে পারে, ফেসবুক থেকে আসতে পারে, ইউটিউব থেকে আসতে পারে, তারপর লিঙ্কডইন থেকে আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, ইমেলের মাধ্যমে ভিজিটর আসতে পারে। তাহলে এই যে বিভিন্ন মাল্টিপল জায়গা থেকে ভিজিটর আসতেছে, এদের ইনফরমেশন কি বা এদের পারফরমেন্স রিলেটেড ইনফরমেশনগুলো কি আপনি গুগল সার্চ কনসোলে পাবেন? না, পাবেন না। এগুলো সবগুলো ইনফরমেশন পাওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে? গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় পারফরমেন্স রিলেটেড, কোথা থেকে ভিজিটররা আসতেছে, কোন লোকেশন থেকে আসতেছে, কোন ডিভাইস ব্যবহার করে আসতেছে, কতজন ভিজিটর আসতেছে, কত সময় ধরে থাকতেছে, এভরিথিং, সব পারফরমেন্স রিলেটেড বা অ্যানালিটিক্যাল ডেটাগুলো আপনি কোথায় পাবেন? গুগল অ্যানালিটিক্স। তাহলে দুটার মধ্যে বেসিক পার্থক্য কি ক্লিয়ার সবাই? এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ থাকেন, যে অনেকে হয়তো মানে এই দুটোর মধ্যে এলোমেলো করে ফেলেন। এলোমেলো হওয়ার কি কোনো চান্স আছে বলেন? না, না ভাইয়া, সহজ তো এটা। হ্যাঁ, এখন ধরেন আমি কথার কথা বললাম যে আমার ওয়েবসাইটে আমি গুগল অ্যানালিটিক্সে দেখতেছি 5000 ভিজিটর, কিন্তু আমি গুগল সার্চ কনসোল বলতেছে 3000। তাহলে কি মানে কোনটা সত্য কোনটা মিথ্যা? গুগল যেহেতু অ্যানালিটিক্সে সব থেকে ভিজিটর আসে ভাইয়া, সেটা 5000 আসতেছে, আর গুগল সার্চ কনসোলে যেহেতু গুগল কি নিয়ে কাজ করে সেহেতু ওখানে 3000 দেখাচ্ছে। তার মানে এটা কি সত্য না মিথ্যা? না, গুগলের সার্চ কনসোলে সত্য, দুইটাই সত্য, তাই না? দুটোই সত্য, জি ভাইয়া। এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে মেইন ব্যাপার। সো আশা করি দুটার মধ্যে মেইন পার্থক্য বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা এগুলো নিয়ে ডিটেল কথাবার্তা বলবো। সো কিভাবে একটা ওয়েবসাইটের পারফরমেন্স, আমরা কিন্তু এখন পারফরমেন্স ট্র্যাকিংয়ে আছি, বা ওয়েবসাইটের যে টেকনিক্যাল কোনো ইস্যুজ আছে কিনা, এগুলো নিয়ে আমরা কাজ করতে গেলে এই দুইটা টুল আমাদের ব্যবহার করতে হবে। সো আমরা প্রথমে অ্যানালিটিক্সে যাই, গুগল সার্চ কনসোলে যে অ্যানালিটিক্সে পরে যাব। সো আপনি আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো বা ডেটাগুলো যদি পেতে চান, তাহলে আপনাকে তো আগে প্রমাণ দিতে হবে যে এই ওয়েবসাইটের মালিককে আপনি, তাই না? আমি তো চাইলেই প্রথম আলো ওয়েবসাইটের ডেটা গুগলের কাছে চাইলে গুগল দিবে না, দিবে না। কারণ কি? কারণ আমার অথরিটি আছে, প্রথম আলোর ডেটা পাওয়ার নাই।
কিন্তু আমি কার ডেটা পেতে পারি? আমার ওয়েবসাইটের ডেটা। আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মালিক যে আমি, এইটা আমাকে গুগলকে প্রুফ করতে হবে। যদি প্রুফ করতে পারি তখন গুগল আমাকে ওই ডেটাগুলো দেবে। যদি আমি প্রুফ না করতে পারি তাহলে আমাকে ডেটা দিবে না। যেমন আপনি যদি চান এই ওয়েবসাইটের ডেটা পাবেন না, এই ওয়েবসাইটের ডেটা শুধু কে পাবে? আমিই পাবো। বা আমি যদি ওই রাইট আপনাকে দেই, যে ধরেন কথার কথা আপনি এই ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে ওই রাইট দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনিও কি করতে পারবেন? এই ওয়েবসাইটের ডেটা অ্যাক্সেস করতে পারবেন, ডেটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে প্রথমে আমাদেরকে এই প্রমাণ দিতে হবে গুগলকে, ৭৯ ভেরিফাই করতে হবে। এই ৭৯ ভেরিফিকেশনটা কিভাবে করবেন? সো আমরা প্রথমে যাব হচ্ছে এইখানটাতে, সার্চ ইঞ্জিনে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার গুগলের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হলে আমার একটা গুগলের অ্যাকাউন্ট লাগবে, মানে একটা জিমেইল লাগবে, তাই না? জি ভাইয়া। জিমেইল লাগবে। সো আমার আগে একটা জিমেইল থাকতে হবে, যেই জিমেইল দিয়ে ভালো হয় যে একই জিমেইল দিয়ে গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল দুইটাই ভেরিফাই করা। হ্যাঁ, একই জিমেইল দিয়ে। সো একটা জিমেইল লাগবে। এরপরে আমি কি করব? আমি এখানে যাব, যাওয়ার পর আমি গুগলে যেয়ে লিখবো হচ্ছে গুগল সার্চ কনসোল, লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে গুগল সার্চ কনসোল আমার সামনে চলে আসবে। ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এই জায়গায় নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আমি হচ্ছে স্টার্ট নাও এই বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর আমাকে সাইন ইন করতে বলবে। এখন আমি কোন ইমেল দিয়ে আমি সাইন ইন করব বলেন? যেটা দিয়ে আমি মানে যেটা দিয়ে আমি গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স দুইটাই ভেরিফাই করতে চাই, তাই না? সো আমি ওই জিমেলটা প্রথমে এখানে দিব। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে। আমি আমার ওই জিমেইলের, হ্যাঁ গুগল অ্যাকাউন্টের আর কি, জিমেইলের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে একটা পপ আপ আসবে। সেই পপ আপটা কেমন, এবার আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক এরকম একটা পপ আপ আসবে পাসওয়ার্ড দেওয়ার পর। বুঝতে পারছেন? যদি আপনি ফর দ্য ফার্স্ট টাইম, মানে এর আগে অ্যানালিটিক্সে কোনো গুগল সার্চ কনসোলে আপনি কোনো ওয়েবসাইট অ্যাড করেন নাই, তাহলে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরই আপনার কি আসবে? ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে। আর যদি অলরেডি ধরেন একটা ওয়েবসাইট আপনার অ্যাড করা আছে, সেই ক্ষেত্রে আপনাকে ডিরেক্ট কোথায় নিয়ে যাবে? ওই ওয়েবসাইটের ডেটাতে নিয়ে যাবে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। প্রথমবার মতো হলে এখানে আসবেন আপনি? না না না, আপনি কোথায় থাকবেন? আপনি এখানে থাকবেন। এখানে থাকার পর দুইটা অপশন দেখাচ্ছে। সেটা কি কি? একটা বলতেছে যে আমি ওনারশিপ ভেরিফাই করব কিভাবে, ডোমেইন দিয়ে নাকি ইউআরএল প্রিফিক্স দিয়ে। সো ডোমেইন দিয়ে মানে হচ্ছে, একটু দেখেন এই ওয়েবসাইটের ডোমেইন কোনটা বলেন? ডোমেইন কতটুকু? ডোমেইন হচ্ছে ডাব্লিউ, এইটা, তাই না? ডাব্লিউ ইজ ডাউট, এটা হচ্ছে আমাদের ডোমেইন। কিন্তু ধরেন কথার কথা যে আমরা ডোমেইন দিয়ে ভেরিফাই করলাম না, যদি এইটা দিয়ে করি। ইউআরএল প্রিফিক্স মানে কি? আমরা জানি একটা ওয়েবসাইটের কয়টা ভার্সন থাকে লজিক্যালি? দুইটা না, টোটাল 4টা ভার্সন। চারটা ভার্সন থাকে। একটা হচ্ছে এইচটিটিপি, এইটা হচ্ছে একটা ভার্সন, তাই না? জি। আর আরেকটা হচ্ছে এস ভার্সন সহ, আর দুইটা হচ্ছে কি ডাব্লিউ সহ, তাই না? এটা নিয়ে কি কথা বলছিলাম আগে? বলেন। জি বলছিলেন। এই যে দেখেন www ডট এবং www ডট, তাহলে টোটাল কয়টা ভার্সন থাকে একটা ওয়েবসাইটের? 4টা ভার্সন। তাহলে এইটা কিন্তু খুব মেজর একটা ইস্যু, যে আপনাকে এই 4টা ভার্সন, যে এই 4টা ভার্সনকে সার্চ ইঞ্জিন কিন্তু আলাদা আলাদা 4টা ওয়েবসাইট হিসেবে ভাববে। 4টা ভার্সনকে সার্চ ইঞ্জিন আলাদা 4টা ওয়েবসাইট হিসেবে ভাববে। তাতে কি প্রবলেম হবে? প্রবলেম যেটা হবে, কথার কথা, এই ভার্সনে আপনার ওয়েবসাইটটা লাইভ আছে, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটটা এই ভার্সনে লাইভ। তাহলে যেটা হবে যে এই ভার্সনকে সার্চ ইঞ্জিন, এই ভার্সনে কোনো একটা কন্টেন্ট মানে আপনি কোনো একটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করছেন, তার মানে এইটার ইউআরএল হিসেবে যদি আমি ভাবি, তাহলে টোটাল কয়টা ভার্সন আছে? টোটাল 4টা ভার্সন কিন্তু আছে। এই 4টা ভার্সনের আপনার কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে বলে দেয়া যে এই 4টা ভার্সন কিন্তু
একই ওয়েবসাইট, 4টা ভার্সন আলাদা আলাদা ওয়েবসাইট না। কিন্তু যদি আপনি না বলে দেন তাহলে কি সমস্যা হবে? আপনার কন্টেন্টটা এই ভার্সনে পাবলিশ করছেন, সেই কন্টেন্টটা গুগল এই ভার্সনটাকে ক্রল করলো, ক্রল করার পর গুগল তো পেল, কিছুদিন পর গুগল আবার এই ভার্সনের ওই ইউআরএলটাকে ক্রল করলো, করার পর এবার কি পাবে বলেন তো? যে এই ভার্সনে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা তো এর আগেও আমি পেয়েছি। কোথায় পেয়েছি? এই ওয়েবসাইটে, তাই না? জি। তাহলে কি হবে? নিজেকেই নিজে অপরাধী বানায় ফেলছেন, তাই না? মানে আপনি চুরি করছেন কন্টেন্ট। কোন জায়গা থেকে চুরি করছেন? wsdoubt.com থেকে। এইখান থেকে চুরি করছেন। মানে বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? আরেকবার একটু বলেন। ওকে, সো ধরেন কথার কথা যে এআই কন্টেন্ট রাইটিং, এআই কন্টেন্ট রাইটিং, এইটা হচ্ছে আমার কি কন্টেন্টটা। হ্যাঁ, এবার দেখেন এই কন্টেন্টটা যদি আমি পাবলিশ করি তাহলে টোটাল কয়টা ভার্সন আছে এই কন্টেন্টটার? 4টা ভার্সন আছে। এবং 4টা ভার্সনের মধ্যে গুগল এই ভার্সনটাকে ক্রল করলো এবং ইন্ডেক্স করে ফেললো, তাই না? প্রথমে এর কিছুদিন পর গুগল আবার এই ভার্সনটাকে ক্রল করলো, ক্রল করার পর এবার কি দেখবে? যে এই কন্টেন্ট তো সে আগেও পেয়ে গেছে। কোথায় পাইছিল? এই 2 নম্বরটা থেকে। এইটাতে হুবহু একই কন্টেন্টই তো, নাকি বলেন? জি। তাহলে এবার ভাববে কোনটা আসল আর কোনটা নকল? যেটা আগে ক্রল করছে সেটা কি আসল, আসল, আর যেটা এখন ক্রল করছে সেটা হচ্ছে নকল। তার মানে ওইখান থেকে কপি করছে, যেহেতু গুগল এগুলোকে আলাদা আলাদা ওয়েবসাইট হিসেবে ভাবতেছে। তাহলে কি ঘটবে বলেন? গুগল ভাববে এটা হচ্ছে একটা নকল ওয়েবসাইট, সো এইটার এইটা আরেক জায়গা থেকে কন্টেন্ট কপি করছে, তার মানে এই ওয়েবসাইটটাকে পেনাল্টি দিয়ে দিবে। ক্লিয়ার? পেনাল্টি হওয়া মানে কি? আপনার নিজের উপর নিজের, মানে বুঝতে পারতেছেন? সো একটা বড় ধরনের ইস্যু হয়ে যায় না? এই কারণে আমাকে মূলত গুগলকে বলে দিতে হবে যে এই 4টা ভার্সনের মালিক আমি, 4টা ভার্সন একই ওয়েবসাইট। এমনকি আমাকে এইটা বলে দিতে হবে যে তুমি এই 4টা ভার্সনের মূল ভার্সন হচ্ছে এইটা, এবং এই ভার্সনটাকে তুমি ইন্ডেক্স করবা, এগুলোকে তুমি ইন্ডেক্স করবা না। ক্লিয়ার? জি ভাই। তাহলে এই জিনিসটা কিসের মাধ্যমে করে? এইটাকে যে কমান্ডটার মাধ্যমে করে, এটাকে বলে ক্যানোনিকাল। কি বলে? ক্যানোনিকাল। আর যে এই ইস্যুটা যদি আপনি সলভ না করেন তাহলে এইটার নাম কি? ক্যানোনিকাল ইস্যু বা ক্যানোনিকাল প্রবলেম। তাহলে এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে ওই যে আমি মুখের ভাষায় বলে দিলাম, কি আমাকে গুগলকে বলে দিতে হবে। কি বলে দিতে হবে? যে 4টা একই ওয়েবসাইটই, হ্যাঁ, একই ওয়েবসাইট, এবং কোনটা হচ্ছে মূল ভার্সন? 2 নম্বরটা এটা মূল ভার্সন, এবং তুমি এইটাকে ইন্ডেক্স করো, বাকিগুলোকে ইন্ডেক্স করার দরকার নাই। এটা যদি আপনি টেকনিক্যালি বলে দেন তাহলে কিভাবে বলবেন? এটা বলার জন্য আমাদেরকে রেল ইকুয়াল টু, এই যে এখানে একটু খেয়াল করেন, এটা আমাদের জন্য র্যাঙ্ক ম্যাথ খুব সুন্দর করে আমাদের পক্ষ থেকে এটা র্যাঙ্ক ম্যাথ বলে দেয়। বলে দেয় কিভাবে? একটু এখানে খেয়াল করলেই দেখবেন। এই যে দেখেন এখানে ক্যানোনিকাল ইউআরএল দিয়ে, এখানে দেখেন আমার যে মূল ভার্সনটা, যে ভার্সনটা লাইভ আছে ওইটা কিন্তু এখানে বসানো আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা যদি এই পেজটার ভেতরে যাই তাহলে দেখব অ্যাকচুয়াল চিত্রটা। কোডটা যদি আমরা দেখি, কন্ট্রোল এফ দিলাম, CANO, বাই দ্য ওয়ে আমরা একটু আগে সোর্স কোডটা একটু দেখে নেই। এফ, এই যে দেখেন কি করছে এখানে, লিংক, দেখতে পাচ্ছেন? তার মানে আপনি যেই ইউআরএল এর যেই ভার্সনের মধ্যেই যান, সেই ভার্সনের মধ্যেই এই কথাটা আছে। কি কথাটা আছে? ক্যানোনিকাল ভার্সন কোনটা? এই যে এটা, মানে মূল ভার্সন হচ্ছে এইটা। তো সেটা HTTPS ছাড়া হোক বা যেই ভার্সনই হোক, এই জিনিসটা থাকার অর্থ ওই যে যেটা আমি মুখে বললাম যে 4টা ভার্সনের মধ্যে আমার মূল ভার্সন এইটা, তুমি শুধু এটাকে ইন্ডেক্স করো, বাকিগুলোকে ইন্ডেক্স করার দরকার নাই। ক্লিয়ার সবাই? আর আপনাকে এইটাকে যদি নিজে ম্যানুয়ালি কোডটা যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিভাবে লিখতে হবে কোডটা?
এক্স্যাক্টলি ঠিক এইভাবে, যে লিঙ্ক দেখেন, লিঙ্ক যেভাবে কোডটা লেখা আছে ক্যানোনিক্যাল, এইটুকুর মধ্যে আপনাকে কি করতে হবে, আপনার ইউআরএলটাকে বসায় দিতে হবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ডাবল কোড দিয়ে ইউআরএলটা বসায় দিতে হবে। সো এটা টেকনিক্যাল। আপনি যদি এটা র কোডের একটা ওয়েবসাইট করেন তাহলে প্রত্যেকটা পেজের ভেতরে কি করতে হবে, আপনাকে এই জিনিসটা বসায় দিতে হবে। আর যেহেতু আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি, আমাকে কি এটা করার দরকার হচ্ছে না। অটোমেটিক্যালি কে করে দিচ্ছে? র্যাঙ্কপ্যাড আমাদের জন্য করে দিচ্ছে। এখন তারপরেও যদি মনে হয় যে না, 4টা ভার্সনের মধ্যে আমি আসলে WW ভার্সনটাকে আমি রাখতে চাই, তাহলে আপনি চাইলে এখানে সেটা আবার বলে দিতে পারেন। যেমন হচ্ছে একটু দেখেন, যে আমি এখানে বলে দিচ্ছি এটার অর্থ কি হবে এবার বলেন তো? এটা সাবডোমেনের ভেতরে, এটার অর্থ হচ্ছে আমি এই ভার্সনটাই হচ্ছে আমার মূল ভার্সন। আমি যদি এখানে বলে দিই তাহলে কিন্তু আর এইটা থাকবে না, তাহলে ইন্ডেক্স করবে কোনটা? গুগল এই ভার্সনটা। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই বিষয়টা? জি ভাইয়া, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো তাহলে আমরা ক্যানোনিক্যালের ব্যাপারটা জানলাম। এরপর হচ্ছে আর কি আছে? আচ্ছা, আমরা একটা ব্রেক নেই 10 মিনিটসের, তাহলে আমরা 15তে ফিরে আসি। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। ভিডিওটা আবার রেকর্ড করাটা একটু মনে করাই দিয়েন, হ্যাঁ সবাই। ওকে, সো আমরা হচ্ছে গুগল সার্চ কনসোলে ছিলাম এবং আমরা ক্যানোনিক্যালের ব্যাপারটা আমরা বুঝলাম। সো এখানে দেখেন ইউআরএল প্রিফিক্স, মানে এই মেথডে যদি আপনি ভেরিফাই করতে যান তাহলে আপনাকে এখানে 4টা ভার্সন আছে, এই 4টা ভার্সনকে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। আর যদি এই ভার্সনে যান তাহলে আপনার শুধুমাত্র ডোমেইনটা দিয়ে ভেরিফাই করতে হবে। ডোমেইনটা মানে হচ্ছে whdout.com। বুঝতে পারছেন? তাহলে তুলনামূলকভাবে সহজ মনে হয় এইটা, কিন্তু এটা করতে গেলে আপনার ডিএনএস ভেরিফিকেশন লাগবে, যেটা একটু কমপ্লেক্স যারা মানে নন টেকি তাদের জন্য। কিন্তু এইটা হচ্ছে খুব ইজিলি কিভাবে ম্যানেজ করবেন, আমরা এটা দিয়েই করব এবং এটা দিয়ে যাওয়ার দরকার নেই। আমরা এটা যেহেতু সহজ এবং খুব ইজিলি ম্যানেজ করা যায়, আমরা এটাতেই যাব। সো আমাদের মূল ভার্সন কি কি দেখেন, যে আমাদের ওয়েবসাইটে তো এখন আর HTTP ভার্সনে নাই, যেহেতু এস ভার্সন যুক্ত হয়ে গেছে, তাহলে এস ভার্সনের 2টা অল্টারনেটিভ আছে, তাই না? এই 2টা, আর এগুলো হচ্ছে নন এস। তাহলে এই 2টাই হচ্ছে সিকিউর ভার্সন। সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আমি এগুলোকে কেটে দেই, এগুলো কেটে দেই, এগুলো কেটে দেই। এটা হচ্ছে আমার মূল ওয়েবসাইটটা। তাহলে আমরা প্রথমে লাইভ ভার্সন কোনটা? লাইভ ভার্সন হচ্ছে এর মধ্যে কোনটা? এইটা। তাহলে এইটাকে আগে ভেরিফাই করে ফেলি। কপি করলাম, কপি করার পর এখানে চলে আসবো। আমরা কোন ভার্সনে আছি? আমরা এটা দিয়ে করতেছি। এখানে আমরা দিলাম, দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটা কোড জেনারেট করে দিবে। এটা কোড জেনারেট করে দিচ্ছে। এখানে অনেকগুলো ওয়ে আছে। আমরা হচ্ছে এই জায়গায় যাব, এই যে HTML ট্যাগ, এখানে যাওয়ার পর দেখেন একটা কোড। আমরা যদি এখানে কপি করি, কপি করলে কোডটা এরকম দেখতে পাবো, যে একটা কোড, তাই না? তো আমাদেরকে এই কোডটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে হবে। বসানোর পর গুগল কনফার্ম হবে যে এই ওয়েবসাইটে আমার অ্যাক্সেস আছে এবং আমি ডেটা নিতে পারি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখন এই কাজটা কিভাবে করব? এই কোডটা তো পেলাম, কোডটাকে এনে কোডটাকে অ্যাপ্লাই করার জন্য এটা মূলত হেডার ফাইলের মধ্যে বসাতে হয়। সো এর জন্য আপনার থিম ফাইল থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। আমরা থিমেও যাব না, আমরা যেহেতু একেবারেই নন টেকনিক্যাল মানুষ। আমরা যেটা করব, একটা প্লাগইন আমরা এখানে ইনস্টল করে নিব। আমরা প্লাগইনে যাই, প্লাগইনটা কই যেন, প্লাগইনস থেকে যাওয়ার পর একটা প্লাগইন আমরা ইনস্টল করে নিব। এই যে এই প্লাগইনটা, কোনটা নাম কি? WP
কোড লাইট। আমি আবার এটাকে আবার আনইনস্টল করে ইনস্টল করার দরকার আছে? পারবেন না এটা খুঁজে বের করতে? পারবো ভাইয়া। ওকে, তাহলে এটার নাম হচ্ছে WP কোড লাইট। এবং এটা যখন আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, করার পর আপনি দেখবেন এইখানে এই যে কোড স্নিপেটস, এই কোড স্নিপেটস মানে এইটা এখানে চলে আসছে কোড স্নিপেটস। কোড স্নিপেটে যাওয়ার পর এখানে হেডার্স অ্যান্ড ফুটার্স, এখানে আমরা যাব। হেডার্স অ্যান্ড ফুটার্সে যাওয়ার পর এরপর আমরা দেখতে পাচ্ছি এইখানে কোডটা, মানে এইটা আমার অন্য একটা সার্চ কনসোল দিয়ে অ্যাপ্লাই করা আছে। আমি এখন সেটাকে ধরেন করে দিচ্ছি, করে এইটাকে আমি এখানে বসায় দিলাম। দেখেন তাহলে কোডটা কোথায় বসাবেন বুঝতে পারছেন তো? সো কোডটা এখানে বসানোর পর এখানে কি করবেন আপনি? সেভ দেওয়ার পর আপনি আবার এখানে চলে আসবেন। এখানে চলে এসে আপনি কি করবেন? ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে এইটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। আমি যদি করে দেখাই আপনাকে, ধরেন সেভ বাটনে ক্লিক করলাম, এখন যদি আমি ভেরিফাই বাটনে ক্লিক করি, কি ৭৯ ভেরিফাই হয়ে গেছে বলেন? হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা যদি এবার এটা দেখতে চাই, এটা কিন্তু এই যে এই সাইটটা, সো এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে এখানে ডাটা কিভাবে আসছে, কারণ এটা অলরেডি কি সার্চ কনসোলে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে কি করা, অ্যাড করা আছে। সো ওই কারণে এখানে অলরেডি ডেটাটা দেখাচ্ছে। কিন্তু আপনারা যদি অ্যাড করার সাথে সাথে কি কোনো ডেটা দেখতে পাবেন? না। আপনারা এই অ্যাড করার পর তারপর কাজ হচ্ছে কোথায় আসা? তারপর কাজ হচ্ছে এই যে সাইট ম্যাপে চলে আসা। সাইট ম্যাপে চলে আসার পর আমার এখানে অলরেডি এগুলো দেখাচ্ছে, কারণ ওই যে বললাম যে অন্য একটা সাইটে অ্যাড করা আছে। আমি এখানে চলে আসব। অ্যাড করার পর এখান থেকে আমি র্যাঙ্ক ম্যাথ থেকে সাইট ম্যাপে চলে যাব। র্যাঙ্ক ম্যাথটা কোথায় যেন? র্যাঙ্ক ম্যাথ থেকে সাইট ম্যাপ। সাইট ম্যাপে যাওয়ার পর এই অংশটুকু দেখেন, এই যে স্ল্যাশের পরের অংশটুকু, এই যে দেখেন এই পর্যন্ত আছেই। আমি স্ল্যাশের পরের যে অংশটুকু আছে, স্ল্যাশের পরের অংশটুকু এনে এখানে বসায় দিব। বসায় দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে টোটাল কি করছি এইটুকু তো বুঝতে পারছেন নাকি বলেন? বুঝতে পারছেন? এই সাইট ম্যাপটা অ্যাড করার পর কি দেখাবে? সাকসেস দেখাবে। তাহলে আমরা প্রথমে ৭৯ ভেরিফাই করব, করার পরে সাইট ম্যাপটা অ্যাড করে দিব। এইটুকু আশা করি সবাই ক্লিয়ার। সো এইটা তো করলাম একটা ভার্সনের জন্য। আমাদের এরপর দ্বিতীয় ভার্সন, এই দ্বিতীয় ভার্সনে ভেরিফাই করার জন্য আমি এবার এইখানে যাব। এইখানে যাওয়ার পর এই যে অ্যাড প্রপার্টি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে যাব। যাওয়ার পর এবার কিন্তু আমি দ্বিতীয় ভার্সনটা দিলাম। কন্টিনিউতে দিলে আমাকে আর কোডটা নতুন করে বসানো লাগবে না, কারণ কোডটা তো অলরেডি আমার কি একটা ভার্সনের জন্য জেনারেট করে আমি বসাই ফেলছি না, বলেন? এখন দেখেন, ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে ভেরিফাইড হয়ে গেছে। তাও আমার এখানে আসছে, এটা তো আসার কথা না। আচ্ছা, এখানে ধরেন একই কোডটা না আলাদা হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন। ওই যে একই কোড। আমরা যদি ভেরিফাই করি, ভেরিফাই হয়ে গেছে না? তাহলে কি আমার দ্বিতীয়বার আবার কোডটা বসানো লাগছে? লাগে নাই। এখন এরকম করে এখন এখানেও আপনি কি করবেন? সাইট ম্যাপটা এই ভার্সনেও আপনি বসাই দিবেন। এই যে আমরা আছি কোন ভার্সনে? এই ভার্সনে। এই ভার্সনে যাওয়ার পর আবার সাইট ম্যাপটা কি করবেন? বসাই দিবেন। এই দুইটা ভার্সনে আপনার সাইট ম্যাপ বসালে হবে, আর এই দুইটা ভার্সন শুধু অ্যাড করে রাখলে হবে। ঠিক আছে? বাই দ্য ওয়ে, তাহলে এই দুইটা ভার্সন আবার অ্যাড করতে পারবেন না? বলেন, পারবেন? একইভাবে এই যে জাস্ট এখান থেকে এসে অ্যাড প্রপার্টি, এরপরে এইটা দিয়ে অ্যাড করে ফেলবেন। তাহলে আমি কয়টা ভার্সন অ্যাড করব বলেন? টোটাল 4টা ভার্সন অ্যাড করে দিব। 4টা ভার্সন এইভাবে দেখাবে। এই যে দেখেন এই মূল ওয়েবসাইট, এটার আন্ডারে আপনার এই 4টা ভার্সন আপনাকে দেখাবে। এখন 4টা ভার্সনের মধ্যে মূল যেই ভার্সনটা, সেটা থেকেই আপনি অলওয়েজ ডেটাগুলো দেখবেন যে ঠিকঠাক আছে কি নাই। আর যদি আপনি ডোমেইন দিয়ে ভেরিফাই করেন তাহলে এরকম করে দেখাবে। দেখেন এখানে কিন্তু একটাই, এবং এখানে লেখা যাচ্ছে যে ডোমেইন প্রপার্টি। সো এটা দিয়ে করার দরকার নেই। এটা দিয়ে কেন করব না? এটার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে টেকনিক্যালি একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে
আপনার ওয়েবসাইটে যদি মানে অনেক সময় কম্পিটিটররা আপনাকে ডাউন করার জন্য লো কোয়ালিটির সাইট থেকে আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করে দিবে। যদি উল্টাপাল্টা জায়গা থেকে ধরেন অ্যাডাল্ট ওয়েবসাইট, গ্যামলিং বা হচ্ছে এই টাইপের ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক আসে, তখন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের এসইওতে খুব বাজে একটা প্রভাব পড়ে এবং আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং থেকে সরায় ফেলবে। সো কম্পিটিটররা এই যে উল্টাপাল্টা জায়গা থেকে ব্যাকলিঙ্ক করছে আমার জন্য, আমাকে কি করতে হবে? আমাকে এই ব্যাকলিঙ্কগুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনি যে টুলটা ব্যবহার করবেন সেই টুলটার নাম হচ্ছে গুগল ডিসেভো টুল। গুগল ডিসেভো টুলটা যদি আপনি ব্যবহার করতে হয় তাহলে এই ভার্সনগুলোতে আপনি পাবেন, কিন্তু এই ভার্সনগুলোর জন্য গুগল ডিসেভো টুলটা অ্যালাউড না। তাহলে এটা একটা বড় ধরনের সমস্যা না আমরা যদি ডোমেইন প্রপার্টি দিয়ে ভেরিফাই করি? জি ভাইয়া। বুঝতে পারছেন? আশা করি সবাই ক্লিয়ার যে কেন আমরা এই ভার্সন দিয়ে ভেরিফাই করব। সো এটা আশা করি প্রত্যেকে আপনারা পারবেন ভেরিফাই করাটা। এবার আসেন, ডোমেইন ভেরিফাই আমরা করলাম। কথার কথা, এখন যদি কখনো মনে হয় যে না আপনি এই ওয়েবসাইটটা তো আসলে কন্টিনিউ করতে চান না, মানে এই জিমেইল দিয়ে আপনার অথবা এই ওয়েবসাইট আপনি বিক্রি করে ফেলছেন, তাহলে কি করবেন? তাহলে আপনাকে এই এটা সরাই ফেলতে হবে। সরানোটা খুব সিম্পল। আপনি ধরেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর নিচে চলে আসেন সেটিংয়ে চলে আসার পর এখান থেকে এসে আপনি হচ্ছে রিমুভ প্রপার্টিতে আপনি ক্লিক করেন। রিমুভ হয়ে গেছে। এখন এইটাকেও আপনি রিমুভ করতে চান, সো আবার সেটিংয়ে আসেন। সেটিংয়ে আসার পর এখানে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে। এর আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কথার কথা যে আপনাকে সার্চ কনসোলে ধরেন আপনার একজন এসইওর কাজ করে এরকম একজন মানুষ আপনি হায়ার করছেন, তাহলে তাকে তো আপনি এখন এই গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস দিতে হবে। তাহলে আপনি কি করবেন? তাকে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন? এটা তো করা যাবে না, কারণ জিমেইলে আপনার হয়তো যেহেতু আপনি ওনার এবং হচ্ছে আপনার আরও অনেক কিছু অ্যাড করা থাকতে পারে, অনেক ইমেল চালাচালি করছেন হয়তো এই জিমেইল দিয়ে, তাহলে তো আপনি চাইলে যে কাউকে ইমেল অ্যাক্সেস দিতে পারবেন না। সো ওয়েটা হচ্ছে আপনাকে সার্চ কনসোলের অ্যাক্সেস আলাদাভাবে দিতে হবে। সো কীভাবে দিবেন? ওইটা আপনি যে দেখেন সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর এরপর এইখানে ক্লিক করবেন ওনারশিপ ভেরিফিকেশনের, না নিচে আপনি ক্লিক করবেন ওনারশিপ ভেরিফিকেশন, এখানে না, এই যে এখানে ইউজার অ্যান্ড পারমিশন, এখানে ক্লিক করার পর অ্যাড ইউজার বাটনে ক্লিক করার পর এরপর আপনি কি করবেন? এখানে যাকে আপনি এই সার্চ কনসোল অ্যাক্সেস দিতে চান তার জিমেলটা দিবেন। দেওয়ার পর তাকে ফুল অ্যাক্সেস দিলে সে অ্যাডমিন, আর রেস্ট্রিক্টেড দিলে সে অ্যাডমিন না। অ্যাডমিন হলে কি করতে পারবে? দেখেন, ফুল অ্যাক্সেস এবং ওনার মানে হচ্ছে ওনার এবং ফুল অ্যাক্সেস মানে হচ্ছে সে অ্যাডমিন অ্যাক্সেসই পেয়ে যাবে। এর অর্থ তারা চাইলে অ্যাকশন নিতে পারবে। যেমন ওনার যদি দেন তাহলে একজন ওনার চাইলে আরেকজন ওনার কি করতে পারবে? কিক আউট করতে পারবে। বুঝতে পারছেন? তাহলে আপনার যদি আপনি কোনো একজন এমপ্লয়িকে অ্যাক্সেস দিতে চান তাহলে তাকে কোন অ্যাক্সেসটা দেওয়া উচিত? কি মনে হয়? রেস্ট্রিক্টেডটা দিলে সে সবকিছু দেখতে পারবে, কিন্তু আপনাকে সরাতে পারবে না, সে অন্য সবকিছু করতে পারবে। সো এটা দিতে পারেন, অথবা ফুলটাও দিতে পারেন। ফুলটা মানে হচ্ছে ম্যানেজারের এখানে ম্যানেজারেরটা হচ্ছে ম্যানেজার করতে পারবে না, ম্যানেজার হচ্ছে ওনারকে সরাতে পারবে না। সো আপনি চাইলে ফুল অথবা রেস্ট্রিক্টেড দুইটার যে কোনো একটা দিয়ে দিতে পারেন। সো আশা করি আপনি আপনার সার্চ কনসোলে আরেকজনকে চাইলে অ্যাক্সেসও দিতে পারবেন। সো আমরা এখান থেকে এখন সরাই ফেলি, আমাদের যেহেতু এটা দরকার নাই। আমি এটাকে রিমুভ করে ফেলি, রিমুভ প্রপার্টি, রিমুভ, ওকে। আর এখান থেকে আমি কোডটা সরাই ফেলি যেহেতু আমার এটা দরকার হয় নাই। এখান থেকে আমি এখানে কোডটা বসাইছিলাম। ওকে, সো এবার আসেন আমরা একটু ডেটাটা দেখি। সার্চ কনসোলে তো আমরা সাইট অ্যাড করলাম, এবার কিভাবে ডেটা দেখব? সো আপনি যেটা আপনার মূল লাইভ প্রপার্টি, সেই লাইভ ভার্সনে আপনি যাবেন, ক্লিক করলে এরকম দেখতে পাবেন। এখানে হচ্ছে ওভারঅল আপনার ওয়েবসাইটের অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখতে পারবেন। এটা আমি কেন এখানে নিয়ে আসলাম? কারণ হচ্ছে আমি স্টুডেন্টদের সাথে যাতে রিয়াল কোনো ডেটা শেয়ার করতে পারি সেই জন্য এখানে আমি এই ওয়েবসাইটে অ্যাড করে রাখছি। এটা আমারই একটা ওয়েবসাইট, কিন্তু এটাকে নিয়ে আমি সেটা কাজ করি না।
এইটা শুধু স্টুডেন্টদেরকে মাঝে মাঝে দেখানোর জন্যই এই সাইটটা, আর এটার কোনো পারপাস নাই। আচ্ছা, সো তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আমার সব কিছু এখানে দেখতে পাচ্ছি এই সাইটের। এরপরে আমি যদি হচ্ছে সাইট সার্চ রেজাল্টস এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখব। এটা হচ্ছে ক্লিক, লাস্ট 3 মাসে কয়টা ক্লিক পড়ছে সার্চ ইঞ্জিন থেকে, গুগল থেকে কয়টা ইমপ্রেশন আসছে, অ্যাভারেজ সিটিআর কত, অ্যাভারেজ পজিশন কত। সো এই 4টা টার্মের সাথে আপনাদের একটু পরিচিত হওয়া লাগবে। সো প্রথমত ইমপ্রেশন মানে হচ্ছে ধরেন পার্টিকুলার কোনো একটা কিওয়ার্ড লিখে একজন মানুষ সার্চ করলো, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে ধরেন কেউ একজন সার্চ করলো। সার্চ করার পর এখানে ধরেন এই যে আমার ওয়েবসাইটটাকে পেলো, এখনো কিন্তু সে ক্লিক করে নাই বা এই পর্যন্ত সে চলে আসলো। এই যে আসলো, প্রত্যেকে একটা করে ইমপ্রেশন পেয়েছে। ইমপ্রেশন মানে ভিউ হওয়া। আর ধরেন ক্লিকটা পড়লো এইখানে, তার মানে বলেন ইমপ্রেশন কয়জন পেয়েছে আর ভিউটা কয়জন পেয়েছে, ক্লিক কয়জন পেয়েছে? ক্লিক একজনে ভাই। আচ্ছা, ক্লিক স্পেশালি আপনার ওয়েবসাইটে পেয়েছে, আর ইমপ্রেশন সবাই, তাই না? জি সার্ভে যারা আছে সবাই ইমপ্রেশন পেয়েছে। তাহলে ইমপ্রেশনটা তো বুঝতে পারছেন কি, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 মাসে কতটা ইমপ্রেশন আসছে বা কতজনের মানুষের সামনে দিয়ে আমার এই ওয়েবসাইটে ভিজিবল হয়েছিল। লাস্ট 3 মাসে 2,70,000 মানুষের সামনে দিয়ে এই ওয়েবসাইটটা কোনো না কোনো ভাবে ভিজিবল হয়েছিল। তার মধ্যে কতজন মানুষ ক্লিক করেছে? 12,100 মানুষ। এবার আমরা যদি রেশিও হিসেব করি যে কত পার্সেন্ট মানুষ আমার ওয়েবসাইটে ক্লিক করছে প্রত্যেক 100 জনের মধ্যে, তাহলেই প্রসঙ্গটা আসে সিটিআর কত পার্সেন্ট। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট কি? ইমপ্রেশন, প্রথম হচ্ছে ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন ইনটু 100, তাহলে এটাকে কি বলে? সিটিআর বা ক্লিক থ্রু রেট। আপনি যদি এই ক্লিককে ডিভাইডেড বাই এটা ইনটু 100 দেন, তাহলে কোনটা পাবেন? এই 4.5%। আমরা যদি শুধু এইটুকুকে ব্যাখ্যা করি, তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো? 4.5% সিটিআর অর্থ কি? যে প্রত্যেক 100টা ইমপ্রেশনের মধ্যে 4.5 জন মানুষ ক্লিক করছে প্রত্যেক 100টা ইমপ্রেশনের বিপরীতে, তাই না? জি। ওকে, এবার আসেন সিটিআরটা কত হলে স্ট্যান্ডার্ড। এটা সাইট টু সাইট ভ্যারি করে, নিশ টু নিশ ভ্যারি করে, কিন্তু ভালো সিটিআর কোনটা? যদি দেখেন কোন একটা ওয়েবসাইটের সিটিআর 2 বা 2 এর উপরে আছে, তাহলে ওকে, 5 পর্যন্ত ওকে। 5 এর যদি বেশি হয় তাহলে এক্সট্রা অর্ডিনারি লেভেলের ভালো করতেছে। বুঝতে পারছেন? কারণ 5 আসলে সিটিআর হয় না, 3, 4 এরকমটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 2%ই হয়। কিন্তু 2%-এর যদি নিচে সিটিআর হয়, তার মানে কি? পারফরমেন্স খুবই খারাপ। ঠিক আছে, এর পরের জিনিসটা হচ্ছে কি অ্যাভারেজ পজিশন। অ্যাভারেজ পজিশনের অর্থ কি? অর্থ হচ্ছে আমার বিভিন্ন কিওয়ার্ডের জন্য আমার এই ওয়েবসাইট র্যাঙ্কে আছে, ইমপ্রেশন পাচ্ছে, ক্লিক পাচ্ছে। সো হয়তো বা ধরেন কোনো কিওয়ার্ডের জন্য আমার অবস্থান 1 নম্বরে, কোনো কিওয়ার্ডের জন্য আমি 5 নম্বরে, কোনো কিওয়ার্ডের জন্য আমি 50 নম্বরে আছি। অ্যাভারেজ পজিশন মানে হচ্ছে যতগুলো কিওয়ার্ডের জন্য আমি ইমপ্রেশন ক্লিক পাচ্ছি, সবগুলো কিওয়ার্ড মিলে অ্যাভারেজে আমার পজিশন কত। আমার কথা কি বুঝতে পারছেন? সো অ্যাভারেজ পজিশন আমি দেখতে পাচ্ছি কত? 13.8। তার মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যদি 5,000 কিওয়ার্ডের জন্য আমি র্যাঙ্কে থাকি, তাহলে এভারেজে আমার র্যাঙ্কিং কত? 13.8। এটার অর্থ কি এরকম বলেন তো? আমি 1 নম্বরে নাই কোনো কিওয়ার্ডের জন্য? না, এরকম না। এভারেজে থাকতে পারে, আপনি 1ও থাকতে পারেন, 1ও থাকতে পারি, 10ও থাকতে পারি, 15তেও থাকতে পারি, 20ও থাকতে পারি। এটা হচ্ছে একটা এভারেজ হিসেব। সো আমি যদি এখান থেকে চাই এই ডেটাগুলোকে নিজের মতো করে আমি কাস্টমাইজ করতে পারি। যেমন আমি 7 দিনের ডেটা দেখতে চাই, সো 7 দিনে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে 7 দিন ডেটা দেখবেন। আপনি যদি 28 দিনের ডেটা দেখতে চান, এখানে নিজের মতো করে আপনি কাস্টম ডেট আপনি ঠিক করতে পারবেন। সো আশা করি এটা বুঝতে পারছেন। এবার হচ্ছে আপনি ধরেন কম্পেয়ার করতে পারেন লাস্ট 3 মাস, মানে 3 মাসের সাথে আগের 3 মাসের কম্পেয়ার করতে পারেন। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এইখানে দেখব, এই যে একটু দেখেন আগের 3 মাসে কত আমার ইমপ্রেশন ছিল।
ক্লিক কত ছিল দেখেন 22,100 22,000 আর পরের 3 মাসে 12,000 তার মানে কি অর্ধেক ভিজিটর কি হয়ে গেছে কমে গেছে তারপর ইমপ্রেশনে কি অর্ধেকের বেশি কমে গেছে তারপরে সিটিআর কি হয়েছে বাড়ছে ঠিক আছে এভারেজ পজিশন কমছে ঠিক আছে এইভাবে চাইলে আপনি কম্পেয়ার করতে পারেন তারপর ধরেন আপনি লাস্ট 28 দিনের ডেটা আমরা দেখলাম এরপর হচ্ছে ওকে সো আমরা এরপরে আসেন যে এখানে আমাকে দেখাবে কোয়ারিজ কোন কোন কিওয়ার্ডগুলোর জন্য আমি ইমপ্রেশন পাচ্ছি কোন কোন পেজগুলোর জন্য আমি কত ইমপ্রেশন পাচ্ছি কত ক্লিক পাচ্ছি সব আমি দেখতে পারবো দেখেন পৃথিবীর সেরা উক্তি এই কিওয়ার্ডের জন্য আমি কয়টা ক্লিক পাইছি 28 দিনে 1159টা কয়টা ইমপ্রেশন পাইছি 3,219 এর বিপরীতে তার মানে দেখেন এখানে যদি আপনি সিটিআর হিসেব করেন কত হবে প্রায় অলমোস্ট 5 এর মতো 5 নাকি 50 ও 50 হ্যাঁ 50% হ্যাঁ অলমোস্ট 50% তাই না সো এটা আচ্ছা আমরা যদি এখানে একসাথে সিটিআরও ক্লিক করে রাখি তাহলে এই যে সিটিআর এটা দেখাবে এই যে দেখেন কত পার্সেন্ট প্রায় সিটিআর এখানে 36% ঠিক আছে এরপর হচ্ছে এই যে এখান থেকে আপনি যদি এভারেজ পজিশনটাও দেখতে চান এখানে ক্লিক করেন ক্লিক করলে এখন এভারেজ পজিশনেরটাও আসবে এখন এই কিওয়ার্ডের জন্য আপনি পজিশন দেখাচ্ছে এভারেজ পজিশন 2 এটার অর্থ এখন আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমাকে 2 নম্বরে পাবেন না কত দিনের এভারেজ এটা 28 ডেজ এর হয়তোবা আমি 28তম দিনে 5 নম্বরে ছিলাম আবার হয়তোবা এখন আমি 3 নম্বরে আছি হয়তোবা কখনো কখনো আবার 1 নম্বরে ছিলাম এটা হচ্ছে লাস্ট 28 দিনের আমার এভারেজ পজিশনটা কিন্তু এক্স্যাক্টলি এই মুহূর্তে কি আমি এই পজিশনে আছি থাকতেও পারি নাও থাকতে পারি তাই না ওকে তারপরে হচ্ছে এখানে কোন কিওয়ার্ডের জন্য আমার কেমন একটু ভেবে দেখেন আমার কোন কিওয়ার্ডের জন্য ভালো পারফর্ম করছি এইটার জন্য ভালো পারফর্ম করছি না এইটার জন্য দুটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি এটার আমার সিটিআর কত পার্সেন্ট 6% এটা 36% তার মানে এইটার চেয়ে এটা কি অনেক ভালো পারফর্ম করতেছে তাই না জি ভাই ওকে আমরা চাইলে পেজ অনুযায়ী যে কোন পেজগুলো থেকে আমি সবচেয়ে ভালো পারফর্ম করছে এই যে দেখেন এই পার্টিকুলার ইউআরএলটা কয়টা ক্লিক পাইছে লাস্ট 28 দিনে কয়টা ইমপ্রেশন কয়টা সিটিআর কততম পজিশন সব কিছু আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা ইউআরএল হ্যাঁ আমি যদি এখানে আমি 500 পর্যন্ত যাই আমার এখানে 249 পর্যন্ত ইউআরএল আছে এখন দেখেন সবগুলোর আমি রেজাল্ট আমি দেখতে পাচ্ছি এখানে সিটিআর আমি সব রেজাল্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট জায়গা এরপর ডিসকভারটা কি এইটা আসলে আপনাদের জন্য প্রযোজ্য কোনো কিছু না এটা আমি যদি বলি এটা হচ্ছে গুগলের একটা স্পেশাল ফিচার সেই ফিচারটা হচ্ছে স্পেশালি মোবাইল থেকে আপনারা যখন গুগল ক্রোমে জাস্ট প্রেস করার সামনেই দেখবেন যে কিছু কিছু নিউজ পেপার বা কিছু ওয়েবসাইটের লিঙ্ক আপনার অটোমেটিকভাবে আপনার ক্রমে চলে আসে না দেখছেন কখনো মোবাইল থেকে জি আসে এইটা হচ্ছে গুগল ডিসকভার বিশেষ করে নিউজ সাইটগুলো যদি গুগল ডিসকভার নামে গুগল একটা ফিচার আছে ওইখানে যদি অ্যাড করে রাখে তাহলে আপনার দেখা যায় যে ওইখান থেকে যদি কোনো পারফরমেন্স হয় তাহলে এখানে কিন্তু নর্মাল ব্লগের ক্ষেত্রে এটা ইউজফুল ফিচার না এরপরে পেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু দেখেন যে টোটাল কয়টা পেজ আমার ইন্ডেক্স অবস্থায় আছে কয়টা নাই 5048টা পেজ কি নট ইন্ডেক্স কিন্তু কয়টা ইন্ডেক্স অবস্থায় আছে 440টা তার মানে এই যে আমার পারফরমেন্স আমি যেটা দেখতে পাচ্ছি এটা কয়টার মিলে এই 440টা নিয়েই ঠিক আছে সো কোন কোন ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে পেজগুলো ইন্ডেক্স হয় নাই সেগুলোর কারণ কি এই যে দেখেন পেজ উইথ রিডাইরেক্ট বা আরও অনেক ইনফরমেশন আছে সো এগুলো যেহেতু টেকনিক্যাল এগুলো নিয়ে আমাদের টেকনিক্যাল সলিউশনগুলো নিয়ে আমরা নেক্সট দিন কথা বলবো এবং এগুলো প্রত্যেকটা নিয়ে আমি কথা বলবো আমরা আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিই হ্যাঁ ঠিক আছে ওকে তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন প্রশ্ন আছে কারো